লোডের জন্য বা ল্যাটারাল লোড যে ডিজাইন করব বা অ্যানালাইসিস করব সেটার ব্যাকগ্রাউন্ড গুলো আমরা পরপর 2টা বা 3টা ক্লাসে আমরা দেখছি। আজকে আমরা যেটা করব যে একটা রিয়েল একটা ফ্রেম আমরা at first we will analyze the frame by ASC because আমরা বারে বারে বলছি যে ASC হচ্ছে অরিজিনাল ডকুমেন্টস, এরপরে এখান থেকে বিএনবিসিটা ওইটাকে ফলো করে বা ওইটাকে বেস ডকুমেন্ট হিসেবে রেখে তারপরে আমাদের বিএনবিসিটা মডিফাই করা হয়েছে বা আগের যে ভার্সন ছিল সেটাকে আপডেট করা হয়েছে। সো আমরা যদি ASC 716টা খুব ভালো মতো বুঝতে পারি, then it will be very easy for us to understand the BNBC 2020. এখন আরেকটা গুড নিউজ হচ্ছে যে রিসেন্টলি তোমরা হয়তো জেনে গেছো যে বিএনবিসি 2020 এটা অলরেডি আমাদের গেজেট হয়ে গেছে। গেজেট মানে গভর্নমেন্ট এখন নোটিফিকেশন হয়ে যাওয়ার ফলে এটা এখন আইনে পরিণত হয়ে গেছে যে এখন নির্মাণ ভবন বা ইমারত নির্মাণ বিধিমালা যেটা বাংলায় বলে সেটা এখন রুলে পরিণত হয়ে গেছে। অতএব সমস্ত অথরিটিকে এই রুল ফলো করেই বিল্ডিং ডিজাইন করতে হবে। সমস্ত ইঞ্জিনিয়ার বা যেগুলো ল এনফোর্সমেন্ট অথরিটি আছে, যেমন আমি একটু ফ্যান অফ করি, যেমন হচ্ছে যে তোমার রাজুক, হ্যাঁ রাজুক হচ্ছে আমাদের ঢাকাতে, বা ডিসিসি ঢাকা সিটি কর্পোরেশন, তাদের অনেকে স্ট্রাকচার দেখাশোনা করতে হয় বা ভবনের অনেক সুরক্ষা বা ভবনের রক্ষণাবেক্ষণ সুপারভিশন তাদেরও করতে হয়। হ্যাঁ, নর্থ এবং সাউথ সিটি কর্পোরেশন, এটা ঢাকাতে গেল, এবং আদার্স আরো অথরিটি আছে কিন্তু গভর্নমেন্টের যারা বিল্ডিং বা ইমারতের সাথে জড়িত, যেমন হচ্ছে যে তোমার পিডব্লিউডি, হ্যাঁ এরা বাংলাদেশের ধরো অলমোস্ট 80% কনস্ট্রাকশন গভর্নমেন্ট কনস্ট্রাকশন গুলো ওরা করে। এলজিডি কিছু করে, হ্যাঁ এলজিডি নর্মালি স্কুল গুলাতে করে আমাদের উপজেলা লেভেলের। হ্যাঁ, তারপরে বিভিন্ন সিটি কর্পোরেশন আছে, যেমন আমাদের কেসিসি আছে, তারপরে ডেভেলপমেন্ট অথরিটি আছে যেমন কেডিএ খুলনা ডেভেলপমেন্ট অথরিটি, এরাও অনেক কনস্ট্রাকশন করে বা কনস্ট্রাকশন রিলেটেড, বা এদেরকে এরা নিজেরা কনস্ট্রাকশন না করলেও মানুষ কনস্ট্রাকশন করছে সেইটাকে অথরাইজেশন করা। যারা একজন একটা বিল্ডিং করবে খুলনা শহরে, তার একটা পারমিশন নিতে হয়, তাই না? সে বিল্ডিংটা অ্যাজ পার রুল ফলো করে সে করলো কিনা, হ্যাঁ রোড থেকে কতটুকু জায়গা সে ছাড়বে যেটাকে সেটব্যাক বলে, তারপরে সে ভার্টিক্যালি কতটুকু যাইতে পারবে, তারপরে তার আদার্স ডিজাইন গুলো ঠিক আছে কিনা, এগুলো কিন্তু কেডিএ অথরাইজড করে। তাহলে কেডিএ কোন গাইডলাইন ফলো করবে? অবশ্যই বিএনবিসি কে তাকে এখন ফলো করতে হবে, 2020 ফলো করতে হবে। তারপরে বিভিন্ন আমরা যদি জেলা পর্যায়ে যাই, বিভিন্ন পৌরসভাগুলো আছে, পৌরসভাও এই ধরনের বিল্ডিং এর পারমিশন দেয়, তারাও এখন বিএনবিসি ফলো করতে হবে। আর আমরা যারা এডুকেটর বা তোমরা যারা লার্নার শিখছো, তাদেরকেও এখন বিএনবিসি 2020 ফলো করতে হবে। তা আমি এইখানে তোমরা হয়তো অনেকে ডাউনলোডও করে ফেলছো, আমি একটা ডকুমেন্টস ডাউনলোড করছি, হ্যাঁ আমি একটু শেয়ার দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে হোয়াট ইজ বিএনবিসি 2020। এই যে এটা একটু দেখো এইখানে, তাহলে আমি এই স্ক্রিন শেয়ারটা একটু অফ করে আরেকটা স্ক্রিন শেয়ার দিচ্ছি জাস্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড। যেটা এটা হচ্ছে আমাদের এই যে রিসেন্টলি এটা গেজেট হয়েছে, এখানে ফুল বিএনবিসিটা আছে। হ্যাঁ আমি তোমাদের তোমরা কি এটা নামাইতে পারছো? একটু ইমেল অ্যাড্রেসটা, সরি ইমেল না, ওই যে সাইট অ্যাড্রেসটা লিখে নাও, মানে যেটা যেই সাইট থেকে এটা নামাবা, হ্যাঁ dpp.gov.bd, এখানে এটা পাবা, ঠিক আছে? আমি একটু লিখে দিই। যারা এটা নামাইতে পারছো ভালো কথা, যারা এখনো এটা নেট থেকে ডাউনলোড করতে পারো নাই, তাহলে আমি ডাউনলোডের এটা দিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে ডাউনলোড করে নিবা। এখানে একটু লিখে দিচ্ছি, হ্যাঁ dpp.gov.bd, হ্যাঁ এখানে গেলেই দেখবা যে এটা চলে আসবে। এবার তুমি ডাউনলোড করে নাও, এবং এখানে
2000 কত পেজ? 2464 পেজ। দ্যাট মিনস টোটাল কোডটাই আছে। নরমালি আমাদের যেটা লাগবে, আমি এটা ক্লোজ করে দিলাম। হ্যাঁ, আমাদের যেটা লাগবে পার্ট 6 টা। দেখো এখানে আমরা একটু দেখি যে হাউ টু গো থ্রু দা বিএনবিসি। হ্যাঁ, এটা সম্ভবত যখন হার্ড কপি বেরোবে তুমি বাজারে কিনতেও পারবা, বা এটা গভর্নমেন্টের যে অথরিটি আছে সম্ভবত পিডব্লিউডি থেকে কিনতে পারবা, অথবা হাউস বিল্ডিং অথরিটি আছে, ওরাও এটা বিক্রি করবে, বা খোলা মার্কেটেও, ওপেন মার্কেটেও এটা পাওয়া যেতে পারে। আই এম নট শিওর। তো যাই হোক, এটা অনেক কথাবার্তা এখানে আছে, এগুলো দরকার নাই। আমরা একটু কন্টেন্টে চলে যাই। চ্যাপ্টার 2 কন্টেন্ট পেজটা কোথায়? চ্যাপ্টার 2 তে চলে গেলাম। অল্প অল্প করে লিখছে প্রত্যেকটা সম্বন্ধে। হ্যাঁ, পরে আছে। আটশো একাত্তর পেজ স্যার। হ্যাঁ, সেটাই তো এত 171 পেজে আছে স্যার চ্যাপ্টার। কত স্যার পেজে? এখানে ওইটা আসে নাই স্যার। 78 পেজ স্যার, 78। কি আছে নাই? টোটাল বইটা নাই না? 871 পেজে চ্যাপ্টার স্যার। 871 পেজে আপনি যান স্যার, ওইখানে পাবেন স্যার। 871 না? 900। এখানে এটা কি পেজ নাম্বার নাকি? এই যে 3375 নাকি এটা? না, এটা তো অন্য জিনিস। 3374, তাই তো এটা। উপরে পেজ নাম্বারটা ইনপুট করেন স্যার, ওই যে উপরে 2464 বাম পাশে দেখা যায় স্যার। এখানে না? 871। ওখানে 800। জি স্যার, ওখানে 800 স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি যেটা জানতে চাচ্ছিলাম যে কন্টেন্ট একটা পেজ আছে, ওইখানে সুন্দর করে দেওয়া আছে, মানে কোন পার্টে কি আছে। ভলিউম 3টা ভলিউম। হ্যাঁ, আর হচ্ছে যে সম্ভবত 8টা পার্ট বা এরকম। যাই হোক, চ্যাপ্টার 6, হ্যাঁ, স্ট্রেংথ, ডিজাইন এন্ড রিসোর্স কমপ্লেক্স। আমাদের মেনলি এটাই লাগবে, বুঝছো? পার্ট 4। ঠিক আছে, তাহলে যাই হোক, এটা তোমরা আরো ডিটেল গেলে বুঝতে পারবা। যেমন আমরা যদি একটু সার্চ দিই, কোথায় গেল? আর্থকুয়েক লোড, দেখবে যে এটা চলে আসবে। আর্থকুয়েক লোডটা দেখো তো কত পেজে। এটা আসলে কি হার্ড কপিতে সুবিধা হয়, এখানে পেজ নাম্বার গুলো মনে থাকে না। আচ্ছা, আমরা একটু পরে এগুলো দেখি, সমস্যা নেই। প্রিভিয়াস স্যার 8 কোড 627। কততে? 607। 607। 607। হ্যাঁ, এই যে আর্থকুয়েক লোড। ঠিক আছে। গতদিন আমি তোমাদের দেখাইছিলাম একই জিনিস। তো যাই হোক, এইখানে এই সব কিছু আছে, সাইট ক্লাসিফিকেশন। আচ্ছা, আমরা মেন ওইটাতে চলে যাই। এটা একটু ক্লোজ করি, হ্যাঁ, এটা পরে দেখবো না। আমাদের যেটা নিয়ে আমরা ডিসকাস করছিলাম,
অ্যানালাইসিস এই যে এখানে থাকে। তাহলে আমরা যেটা দিয়ে শুরু করলাম যে আমরা যদি if we can understand very well ASC 716, then it will be very easy for us to understand the BNBC because সামান্য কিছু মডিফিকেশন আছে যেটা আমরা অ্যাড্রেস করব। তাহলে আমরা এইখানে চলে যাই, আমরা এগুলো সবই দেখছিলাম, আমি আর ডিটেলে এগুলো যাচ্ছিলাম। ম্যাপ ট্যাপ, হ্যাঁ এখানে যে ম্যাপ থেকে আমরা যে ম্যাপড এক্সেলারেশন, তাই না, আমরা বলছিলাম যে এস 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 অর্থাৎ শর্ট পিরিয়ড এক্সেলারেশন আর ওয়ান সেকেন্ড এক্সেলারেশন। সেইখান থেকে আমরা যেটাকে আমরা বলতেছি ম্যাক্সিমাম কনসিডার্ড আর্থকুয়েক এমসিই, এটা আর আর মানে রিস্ক টার্গেটেড। এখন যেটা ম্যাপ করা হয়েছে এটা 1% কলাপস প্রবাবিলিটি দিয়ে 50 ইয়ার্স এ একটা যে ম্যাপ তৈরি করা হয়েছে টোটাল ইউনাইটেড স্টেটস এর প্রত্যেকটা স্টেটে, সেটাকে আমরা বলতেছি যে এমসি গ্রাউন্ড মোশন বা গ্রাউন্ড এক্সেলারেশন ম্যাপিং। ঠিক আছে, এইখান থেকে আমরা এই এস এস অর্থাৎ 0.2 সেকেন্ডের জন্য যে এক্সেলারেশন সেটা, আর 1 সেকেন্ড পিরিয়ডের জন্য যে এক্সেলারেশন সেটা আমরা এখান থেকে নিয়ে আমরা কি করব, ফার্স্টে মডিফাইড একটা এক্সেলারেশন বের করবো, তারপর ডিজাইন এক্সেলারেশন। হ্যাঁ, সেটাকে আমরা বললাম যে ডিজাইনটা আমরা সরাসরি রেসপন্স স্পেকট্রাম থেকে বের করতে পারি, বা রেসপন্স স্পেকট্রাম দরকার নেই আমাদের। ডিজাইন আমরা যদি ম্যাপ থাকে, ম্যাপ থেকে আমরা পেয়ে যাব, অথবা ইউএসজিএস ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে থেকে তুমি যে কোনো স্টেটের যেইখানে যেই বিল্ডিং এর একদম সাইট লোকেশনের কোঅর্ডিনেট অর্থাৎ ল্যাটিটিউড লংজিটিউড দিলেই সে ইনস্ট্যান্টলি তোমাকে যা যা প্যারামিটার্স লাগবে সবকিছু সে দিয়ে দিবে। সম্ভবত আরো কিছু সয়েল প্যারামিটার্স দিতে হবে, সেখান থেকে আমরা খুব ইজিলি এই জিনিসটা করে নিতে পারবো। সেখানে আমাদের আরেকটা জিনিস ছিল যে আমাদের এখানে অ্যাপ্রক্সিমেটলি অর্থাৎ টিএ অ্যাপ্রক্সিমেটলি বিল্ডিং টাইম পিরিয়ডটা আমাদের বের করে নিতে হবে। সেটা খুব সিম্পলি আমরা এটা এভাবে বের করবো, সিটি এইচএন টু দি পাওয়ার এক্স, এবং সিটি এবং এক্স এর ভ্যালুটা আমরা পাবো টেবিল থেকে, এইটা না, এই টেবিল থেকে সিটি এক্স। ঠিক আছে, আমরা নিব মোমেন্ট রেজিস্টিং ফ্রেম সিস্টেম, হ্যাঁ কংক্রিট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম সিস্টেম, এই যে 0.016, 0.9। আর যদি তুমি এসআই ইউনিট অর্থাৎ কিলোনিউটন এগুলোতে বের করো তাহলে আমাদের নিতে হবে 0.0046, and all other system, তারপরে স্টিল বা আদার্স মেসোনারি হলে সম্ভবত 0.02। এবং অ্যানালাইসিস প্রসিডিউর আমরা বলছিলাম যে আমরা যদি বিল্ডিংটা খুব বেশি টল না হয়, অর্থাৎ হাই রাইজ বলতে তো আসলে আমরা 16 তলার উপরে গেলেই সেটাকে হাই রাইজ বলি, যদি খুব বেশি টল না হয় অর্থাৎ 10 থেকে 15 তলার ভিতরে হয়, এবং এর সিমেট্রিক হয় অর্থাৎ এর মধ্যে টর্শনাল ইফেক্টটা না থাকে, প্লাস এটা ডাইনামিক প্রপার্টিজ গুলো যদি খুব বেশি ডমিনেট না হয়, সেক্ষেত্রে আমরা ইকুইভ্যালেন্ট স্ট্যাটিক অ্যানালাইসিসটা করতে পারি। আর যদি বিল্ডিং এর ইরেগুলার বিহেভিয়ার হয়, খুব বেশি সুপার টল হয়ে যায়, হ্যাঁ 30 তলা 50 তলা 100 তলা, সেক্ষেত্রে আমাদের ডাইনামিক অ্যানালাইসিস করতে হবে। আর একেবারে যদি খুব আনপ্রেডিক্টেবল বিহেভিয়ার হয়, সেক্ষেত্রে তুমি এবং খুব কস্টলি কোনো স্ট্রাকচার হয়, যেটা আসলে দেখা যায় যে এটা এক্সপেরিমেন্ট করা দরকার হতে পারে, সেক্ষেত্রে আমরা শেক টেবিলের মাধ্যমে এটা একটা এক্সপেরিমেন্ট করি। সেটা খুব বেশি এক্সপেন্সিভ হয়ে যায়, হ্যাঁ কিছু লেজেন্ডারি কিছু বিল্ডিং বা খুব আইকনিক বিল্ডিং যেখানে হিউজ কস্ট ইনভলভমেন্ট, হ্যাঁ কয়েক বিলিয়ন ডলার হয়তো ব্যয় করা হবে, সেক্ষেত্রে সেখানে এরা এটা করে। যেমন দুবাইতে এখন যেটা সুউচ্চ বিল্ডিং যে বুর্জ আল খালিফ, হ্যাঁ বুর্জ আল খালিফ, সেটাও আমি শুনছি যে এটা শেক টেবিল টেস্ট করে এর আর্থকুয়েক এবং উইন্ড বিহেভিয়ারটা, উইন্ড টানেল টেস্ট করে আর্থকুয়েক এবং উইন্ড বিহেভিয়ারটা এখানে নিয়ে নেওয়া হয়, মানে ইনভেস্টিগেট করা হয়েছে। তাহলে ইকুইভ্যালেন্ট স্ট্যাটিক অ্যানালাইসিসে এটা খুব ইজি, আমরা যেটা বলবো, যেটাকে আমরা বলছি বেস শেয়ার, হ্যাঁ বেস শেয়ার ইজ ইকুয়াল টু সিএস ইনটু ডাব্লিউ। হ্যাঁ ডাব্লিউটা হচ্ছে বিল্ডিং এর ওয়েট, আর সিএসটা হচ্ছে ফ্র্যাকশন অফ acceleration, earthquake acceleration in terms of percent or ratio of G, G এর একটা পার্সেন্ট। হ্যাঁ সেখান থেকে আমরা সিএস টা পাবো এসডিএস বাই আর বাই ই, তাহলে সরি আর বাই আর ই, আরটা হচ্ছে রেসপন্স মডিফিকেশন ফ্যাক্টর। এখন তুমি যে বিল্ডিং যদি কোন ম্যাটেরিয়ালের উপরে কোন মেথডের উপরে তোমার স্ট্রাকচারটা এটা তুমি ডিজাইনটা প্রসিড করছো, আইদার ইটস এ ফ্রেম স্ট্রাকচার, ইটস এ মোমেন্ট টেস্টিং ফ্রেম। হ্যাঁ মোমেন্ট টেস্টিং ফ্রেমের মধ্যে আমি কয়েকটা ক্যাটাগরি আবার বললাম, যেটা ইন্টারমিডিয়েট হতে পারে, অর্ডিনারি হতে পারে, স্পেশাল মোমেন্ট টেস্টিং ফ্রেম হতে পারে। সেইটার উপরে বেস করে আমরা টেবিল থেকে আর এর ভ্যালুটা পাবো। হ্যাঁ
স্টিল স্ট্রাকচার হলে আর হলো ডিফারেন্ট হবে, মেসোনারি স্ট্রাকচার হলে ডিফারেন্ট হবে। আর আইটা হচ্ছে স্ট্রাকচারাল ইম্পর্টেন্স কোফিসিয়েন্ট, তাহলে আইটা উপরে যাবে। ঠিক আছে, তাহলে আমরা যে ডিজাইন এক্সেলারেশনটা পাচ্ছি সেটা আর দিয়ে কমায় নিচ্ছি, আবার আই দিয়ে বাড়ায় নিচ্ছি, নিলে আমাদের ফাইনাল যেটা হবে সেটা হচ্ছে সিএস। হ্যাঁ, তাহলে এখানে আবার বলে দেওয়া আছে এসডিএস অফ দ্য ডিজাইন অ্যাক্সেলারেশনটা হচ্ছে 2/3 অফ এসএমএস, অর্থাৎ মডিফাইড অ্যাক্সেলারেশন। আর মডিফাইড অ্যাক্সেলারেশনটা কিভাবে পাবো? এফ এ, আমরা বলছিলাম যে সয়েল ক্লাসিফিকেশন থেকে আমরা এফ এটা পাবো, আর এস এস টা পাবো হচ্ছে আমরা ম্যাপ থেকে। তাহলে এস এস টা হচ্ছে ম্যাপড অ্যাক্সেলারেশন, আর এফ এটা হচ্ছে সয়েল ক্লাসিফিকেশনের উপরে বেস করে সয়েল ক্লাস থেকে আমরা এফ এটা পাবো, এখান থেকে আমরা মডিফাইডটা পাবো। সো সিম্পল ইকুয়েশন, এখানে ইকুয়েশন বলতে তেমন কিছুই নাই, মেইন হচ্ছে যে আমাদের এক্সেলারেশনটা বের করা, সিএসটা। হ্যাঁ, আর সিএস এখানে কয়েকটা ক্রাইটেরিয়া আছে, যে আমাদের বিল্ডিং এর টি যদি টিএল অর্থাৎ লং পিরিয়ড, প্রত্যেকটা স্টেটের আমেরিকার প্রত্যেকটা লং পিরিয়ড বলে দেওয়া আছে যে কতটুকু আর্থকুয়েক কতটা টাইম পর্যন্ত প্রিভেল করবে। ঠিক আছে, সেই টাইমে টিএলটা যদি আমাদের বিল্ডিং এর টাইম পিরিয়ডটা যদি টিএল এর থেকে কম হয় তাহলে এটা ইউজ করব, বেশি হলে এটা ইউজ করব, আর ইট শুড নট বি লেস দেন দিস। হ্যাঁ, এখানে তিনটা ক্রাইটেরিয়া আমরা মিট করাবো। এরপরে আমরা যে বেস শেয়ারটা পাইলাম সেই বেস শেয়ারটা প্রত্যেকটা ফ্লোরে ফ্লোর শেয়ার হিসেবে আমাদেরকে ডিস্ট্রিবিউট করে দিতে হবে বাই দিস ইকুয়েশন। ঠিক আছে, তাহলে এই এখানে আমরা দেখবো আর কি, একটা প্রবলেম করলে খুব ইজি হয়ে যাবে। হ্যাঁ, প্রত্যেক ফ্লোরের হাইট, ইন্ডিভিজুয়াল ফ্লোরের হাইট, ইন্ডিভিজুয়াল ফ্লোরের ওয়েট, টোটাল, এটা একটা রেশিও, একটা রেশিওতে ভাগ করে দেবো, তাই না? সেই রেশিওতে আমরা ভাগ করে দিব, দিলে দেখবা যে এখানে যেহেতু টপ ফ্লোরের হাইটটা সব থেকে বেশি, তাহলে টপ ফ্লোরের ভি বেশি হবে, তাই না? পার্সেন্ট মানে টোটাল ভিটাকে বিভিন্ন পার্সেন্টেজে ভাগ করে দেবো, তাহলে টপ ফ্লোরের পার্সেন্টেজটা বেশি হবে। আর এই কে এর ভ্যালুটা এখান থেকে আমরা নিব ফর ওয়ান ফর স্ট্রাকচার পিরিয়ড, আমরা স্ট্রাকচার পিরিয়ডটা জানবো কত সেকেন্ড, সেটা যদি 0.5 সেকেন্ডের কম হয় 1 ধরবো, 0.25 এর যদি সমান বা ইকুয়াল হয় তাহলে 2 ধরবো। ঠিক আছে, আর এর ভিতরে হলে তোমরা ইন্টারপোলেশন করে বের করে নিবে। ঠিক আছে, তাহলে কি প্রত্যেক আমরা যে বেস শেয়ারটা পেলাম সেটা প্রত্যেক ফ্লোরে ভাগ করে দিলাম, তাহলে প্রত্যেক ফ্লোরের শেয়ারটা আবার যোগ করলে ভি হবে, এইটাই, এটা খুব সিম্পল একটা ব্যাপার, তাই না? প্রত্যেক ফ্লোরের ফ্লোর শেয়ারটা আমরা যদি যোগ করি বা সাম আপ করি, দেন উইল গেট দ্য টোটাল বেস শেয়ার এন্ড ইট শুড বি অ্যাকচুয়ালি ইকুয়ালস। এই এখানে যে টিএলটা ম্যাপড লং পিরিয়ড ট্রানজিশন পিরিয়ড, টিএল যেটা আমরা এই যে এখানে বললাম টিএলটা। ঠিক আছে, হ্যাঁ, পরীক্ষাতে যদি তোমার এসসি 716 এ করে দেওয়া হয় তাহলে এই এই হয়তো আমি বললাম যে ডিজাইন দিস স্ট্রাকচার ইন ক্যালিফোর্নিয়া, সেক্ষেত্রে তোমার এই ভ্যালুগুলো, ম্যাপের যে ভ্যালুগুলো এগুলো হয়তো নর্মালি আমি দিয়ে দিব। ঠিক আছে, ক্যালিফোর্নিয়াতে টিএল কত হবে, বা এসএস কত হবে, এস1 কত হবে, বা যদি নাও দেওয়া থাকে আমি হয়তো ম্যাপটা কেটে ক্যালিফোর্নিয়ার অংশটা তোমাকে দিয়ে দিলাম যে হাউ ইউ ক্যান ফাইন্ড ইট আউট ফ্রম দ্য ম্যাপ। হুম, আচ্ছা, এটা এখানে বলা আছে যে এই যে বেস শেয়ারটা সেটা প্রত্যেকটা ফ্লোরে আমরা এইভাবে ডিস্ট্রিবিউট করে দিব। এখানে আদার কনসিডারেশন, এখানে স্পেশাল কিছু কনসিডারেশন আছে, মেনলি কনসিডারেশন গুলা আমাদেরকে লাগে যখন আমরা ডিজাইন করতে যাই, আরো ডিটেল অ্যানালাইসিস করি, সেক্ষেত্রে তোমাদের এখানে যে অনলি আমাদের ফ্লোর শেয়ার এবং বেস শেয়ারটা বের করতে হবে, কাজে এই কনসিডারেশন গুলো দরকার নেই। বিল্ডিং এর ইরেগুলারিটিস, হ্যাঁ, কখন আমরা তোমার ডাইনামিক অ্যানালাইসিসে যাবো এবং কেন যাই সেগুলো আমরা বললাম যে মোড শেপ গুলো, হ্যাঁ, ফার্স্ট ফান্ডামেন্টাল মোড, তারপরে হায়ার মোড গুলা আমাদের অনেক সময় দেখতে হয়। ফান্ডামেন্টাল আমরা যখন ডাইনামিক অ্যানালাইসিস করি তখন দেখি যে ফান্ডামেন্টাল মোডটা আসলে গভর্ন করে, হ্যাঁ, ম্যাক্সিমাম লোডটা এখানে, আর বাকি মোড গুলাতে খুব কম, 5%, 3% এইরকম লোড থাকে আর কি। তাহলে আমাদের লোড কম্বিনেশন এটাও বলছি, তাহলে আজকে আমরা সরাসরি এখানে চলে যাই, এগুলা দরকার নাই। আচ্ছা, এখানে ছোট ছোট দুইটা এক্সাম্পল করা আছে তোমাদের বোঝার সুবিধার্থে, সেটা একটু আমরা দেখতে পারি। আচ্ছা, রেসপন্স, আমার একটা ফোন আসছে।
সরি, তাহলে আমরা যেটা বললাম যে এই যে রেসপন্স স্পেকট্রাম, হ্যাঁ, তাহলে তুমি আর্থকুয়েক আসলে তো একটা এক্সেলারেশন, একটা মোশন, তাই না? মোশনের কি থাকে, তিনটা জিনিস থাকে। একটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট থাকে, আর একটা ভেলোসিটি থাকে, আর একটা হচ্ছে এক্সেলারেশন থাকে। তো আমরা অনেক সময় তিনটা গ্রাফিক আমাদের কাজে লাগে। তো যেটা মেইনলি লাগে এটা হচ্ছে এক্সেলারেশনটা, কেন আমাদের ফোর্স সমান কি এক্সেলারেশন মাস ইনটু এক্সেলারেশন, আমরা ওইটাই দেখি। তো ওই গ্রাফগুলা কিভাবে আহ, উম, আহ, করা হয়, টেবুলেটেড করা হয় বা গ্রাফ করা হয় সেটা, তাহলে আর্থকুয়েক যখন একটা পাস হয়ে যায়, ঠিক আছে, বা একটা আর্থকুয়েক হলো, তখন সেটা সিসমোগ্রাফে এইভাবে একটা আমরা কিন্তু প্রথম যেটা দেখো এ তে এইভাবে একটা কিন্তু আমরা সিসমোলজিক্যাল রেকর্ড আমরা পাই যে উইথ টাইম কত এক্সেলারেশন। ঠিক আছে, এইটাকে যেটা করা হয় একটা ড্যাম্পিং ধরে ড্যাম্পিং ধরে টিএন, হ্যাঁ, 0.5 সেকেন্ড টাইম পিরিয়ডের উপরে, হ্যাঁ, এটার একটা ম্যাপড করা হয়। তারপর ডিফারেন্ট টাইম পিরিয়ডের জন্য এই টাইম পিরিয়ড আর এই টাইম এবং এই টাইমটা বুঝতে পারতেছো, এটা কিন্তু এক জিনিস না। এটা হচ্ছে উইথ টাইম, অর্থাৎ আর্থকুয়েক যেটা 0 সেকেন্ডে হলো, হ্যাঁ, ধরো একটা আর্থকুয়েক যেটা এপিসেন্টার হলো, সেখান থেকে ধরো আমি এপিসেন্টার যেখানেই হোক, হিমালয়ের নিচে হোক, আমি ঢাকা শহরে যদি আমার সিসমোগ্রাফ থাকে, তাহলে ওইখানে 0 থেকে আমার ঢাকা শহরের, তাহলে এটা আর্থকুয়েকের যে সিসমোগ্রাফিক রেকর্ড, এটা তো লোকেশন বাই লোকেশন ডিফারেন্ট হবে অবশ্যই, তুমি বুঝতেই পারতেছো। যেটা আমরা সবসময় বলছি যে সোর্সে সবসময় এনার্জি বেশি হবে, অ্যামপ্লিটিউড বেশি হবে, হ্যাঁ, সবকিছু বেশি হবে। আমরা সোর্স থেকে যত দূরে যাব তত এগুলো কমতে থাকবে। তাহলে আমার একটা আর্থকুয়েক যেখানেই হোক, সেটা আসামে হোক বা হিমালয়ের নিচে হোক বা হটেভার বা বঙ্গোপসাগরের ভিতরে হোক, সেটা থেকে আমি কত দূরে আছি, সেইখানে যে আমার সিসমোলজিক্যাল রেকর্ড হবে, সেটাই আসলে আমার আর্থকুয়েক ডেটা, তাই না? তাহলে সেটা হচ্ছে উইথ টাইম, অর্থাৎ 0 সেকেন্ডে আমার আর্থকুয়েক শুরু হলো, আমি 20-30 সেকেন্ড যতক্ষণ পর্যন্ত আর্থকুয়েকের যে ভাইব্রেশনটা বা আর্থকুয়েকের যে মোশনটা ফিল করা যায়, শেকিংটা, সেটা সে রেকর্ড করবে। হ্যাঁ, কিন্তু আমাদের এই যে রেসপন্স স্পেকট্রাম, স্পেকট্রাল এক্সেলারেশন যেটা, সেটাকে কিন্তু আমরা যে পিরিয়ড বলতেছি, এটা কিন্তু বিল্ডিং এর পিরিয়ড। হ্যাঁ, তাহলে দেখো এইটা আবার পিরিয়ডের এগেনস্টে বসানো হয়, অর্থাৎ বিল্ডিংটা যদি বিল্ডিং এর পিরিয়ডটা যদি 0.5 সেকেন্ড হয়, অর্থাৎ মানে কি শর্ট বিল্ডিং, ছোট বিল্ডিং, হ্যাঁ, সে কতটুকু এক্সেলারেশন ফিল করবে, সেটা একটা একটা আছে, এটা একটা মেকানিজম আছে, সেখান থেকে এটা বের করা হয়। হ্যাঁ, বিল্ডিং বিভিন্ন রকম ক্রাইটেরিয়া দিয়ে, হ্যাঁ, সেখানে 0.5 সেকেন্ডের যদি টাইম পিরিয়ডটা হয় বিল্ডিং এর, তাহলে তার এক্সেলারেশন হবে 2.67। ঠিক আছে, সরি, এটা ডিসপ্লেসমেন্ট, হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, বিল্ডিং এর টাইম পিরিয়ড যদি 1 সেকেন্ড হয়, দেখো আমি টাইম পিরিয়ডটা বাড়াচ্ছি, তার মানে কি বিল্ডিং এর লেন্থ, হাইট বেড়ে যাচ্ছে। বিল্ডিং এর হাইটটা যদি আমি বাড়াই, আমি ড্যাম্পিংটা সবই 2%ই রাখছি। হ্যাঁ, বিভিন্ন পার্সেন্ট ড্যাম্পিং এর জন্য আবার কার্ভগুলো ডিফারেন্ট হয়। আমি যদি বিল্ডিং এর টাইম পিরিয়ডটা 1 সেকেন্ড করি, অর্থাৎ বিল্ডিংটা আরেকটু টল, তখন দেখো সে কিন্তু এই যে একটা দোলাঙ্ক বা একটা দোলন সম্পূর্ণ একটা মানে সে রেস্ট থেকে কতটুকু ডানে বা বামে যাবে, সেটাই তো ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, দেখো এটা 5.97 সেকেন্ড, 5.97 ইঞ্চ, এটা কিন্তু ডিসপ্লেসমেন্ট কার্ভ। ঠিক আছে, তারপরে টিটা যদি আমি 2 সেকেন্ড দিই, দেখো 7.47, 7.47 ইঞ্চ, আর একটু বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আর্থকুয়েকের এক্সেলারেশন থেকে, এক্সেলেরোগ্রাম থেকে আমি বিল্ডিং এর টাইম পিরিয়ডের সাথে যে একটা গ্রাফ পাবো, সেটাকে আমরা বলতেছি রেসপন্স স্পেকট্রাম কার্ভ। তাহলে এই রেসপন্স স্পেকট্রাম কি? রেসপন্স স্পেকট্রাম, ডিসপ্লেসমেন্ট রেসপন্স স্পেকট্রাম। এরপরে তাহলে এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ডিফরমেশন রেসপন্স স্পেকট্রাম। এটা যদি আমি জানি, শুধু ডিফরমেশনটা জানলেই কি হবে, হ্যাঁ, ds বাই ডিটি, তার মানে কি ভেলোসিটি রেসপন্স স্পেকট্রাম, ডিভি বাই ডিটি করলে আমাদের এক্সেলারেশন রেসপন্স স্পেকট্রাম আমরা পেয়ে যাব। দেখো এখান থেকে এই যে ভেলোসিটি রেসপন্স স্পেকট্রাম, হ্যাঁ, তাহলে এই গ্রাফগুলো করা হয়। ঠিক আছে, আমি প্রথমে পেলাম কি ডিসপ্লেসমেন্ট রেসপন্স স্পেকট্রাম ফর ডিফারেন্ট টাইম পিরিয়ড অফ দ্য বিল্ডিং। ঠিক আছে, সেইখান থেকে আমি খুব সহজেই এই যে ভি সমান ওমেগা এন ডি, সেখান থেকে 2 পাই টি এন বাই ডি এইভাবে করা যায়, আর এক্সেলারেশন সমান ওমেগা স্কয়ার ডি বা 2 পাই টি এন স্কয়ার বাই ডি ইনটু ডি, হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট। তাহলে এখান থেকে আমি ভেলোসিটি স্পেকট্রামের গ্রাফ পাবো। দেখো এখানে মানে যেভাবে গ্রাফগুলো ফর্মুলেট করা হয়, তোমার হচ্ছে 2%, 5%,
10% এর ড্যাম্পিং এর উপরে। ড্যাম্পিং মানে আমি বলছি যে যত বেশি ড্যাম্পিং হবে তত বিল্ডিংটা অল্প সময়ের মধ্যে থেমে যাবে, ঠিক আছে, অর্থাৎ তত বাধা বা রেজিস্ট্যান্সের সম্মুখীন হবে। এইভাবে মনে রাখবে জিনিসটা, দ্যাট ইজ কল্ড ড্যাম্পিং। হ্যাঁ, ড্যাম্পিং, জিরো ড্যাম্পিং মানে কি? ফ্রি ভাইব্রেশন, ঠিক আছে। আর ড্যাম্পিং মিনস ফোর্সড ভাইব্রেশন, অর্থাৎ যেই ভাইব্রেশনের উপরে ফোর্স দিয়ে ভাইব্রেশনটাকে থামায় দেওয়া হচ্ছে, অর্থাৎ এক্সটার্নাল এনভায়রনমেন্ট সেই ভাইব্রেশনটাকে থেমে যেতে বাধ্য করছে। নাহলে তো আমি যেটা বললাম যে নিউটনের সূত্র অনুযায়ী এটা আজীবনই এটা ভাইব্রেট করার কথা, সেটা তো আর হয় না। হ্যাঁ, এবং ভাইব্রেশনের অ্যাম্পলিটিউডটা আস্তে আস্তে কমে যায়, সেটা হচ্ছে ফোর্সড ভাইব্রেশন। তাহলে আর্থকুয়েক ইজ এ ফোর্সড ভাইব্রেশন, তাই না? অর্থাৎ বিল্ডিং এর নিজস্ব রেজিস্ট্যান্স থাকে, এয়ারের ফ্রিকশন থাকে, হ্যাঁ, তারপরে সয়েলের ফ্রিকশন থাকে, সব কিছুর কারণে এটাকে একটা ড্যাম্পিং থাকে। সেই ড্যাম্পিংটা আমরা নর্মালি 2 থেকে 5%, আবার কিছু কিছু স্ট্রাকচারে আরো বেশি 10% হতে পারে, সেজন্য 3টা গ্রাফ দেওয়া আছে। তাহলে দেখো ভেলোসিটি, তারপরে এক্সেলারেশন। তাহলে দেখো মানে খুব সহজে বোঝা যায় যে বিল্ডিং এর পিরিয়ড কম হলে এক্সেলারেশন বেশি হবে, তাই না? অর্থাৎ এক্সেলারেশন বেশি মানে কি? বিল্ডিং খুব দ্রুত ডানে বামে মুভ করবে, যেহেতু এটা শর্ট। আবার বিল্ডিং এর টাইম পিরিয়ড যত বেশি হবে, ধরো 2 সেকেন্ড, তার মানে কি একটা দোল সম্পন্ন করতে তার 2 সেকেন্ড লাগতেছে, তার মানে কি এখানে এক্সেলারেশন কম। আর এক্সেলারেশন কম হলে কি হবে? তার ফ্রিকোয়েন্সি কম হবে, বুঝা গেছে? ফ্রিকোয়েন্সি কম হলে টাইম পিরিয়ড বাড়বে। প্রত্যেকটা একটার সাথে একটা রিলেশনশিপ। আবার এই জিনিসটা এইভাবেও প্রেজেন্ট করা হয়, এমন এই গ্রাফে, যেটা একসাথে ডিসপ্লেসমেন্ট বা ডিফরমেশন, ভেলোসিটি বা এক্সেলারেশন রিড করা যায় একটা গ্রাফে। তো এগুলো জাস্ট ফর ইওর মানে ইনফরমেশন, এগুলো আসলে আমরা ইউজ করবো না বা এটা আমাদের দরকারও নাই, জাস্ট ফর ইওর ইনফরমেশন। এটাকে ডিভিএ বলে, হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট ভেলোসিটি অ্যাক্সেলারেশন স্পেকট্রাম, ডিভিএ স্পেকট্রাম বলে। এই জিনিসগুলো হয়তো পরবর্তীতে তোমার বিভিন্ন সময় তোমার এনকাউন্টার হতে পারে, তুমি হয়তো ইউ ক্যান কাম উইথ দিস ইনফরমেশন, সেক্ষেত্রে তোমার জেনে রাখা ভালো হোয়াট ইজ ডিভিএ, হ্যাঁ, আদার্স থিংস। তো এটা হচ্ছে এল সেন্ট্রো 1940-তে সম্ভবত মেক্সিকোতে একটা আর্থকুয়েক হয়েছিল। তাহলে এইগুলো তো আন্দাজে তৈরি করা যাবে না, তাই না? একটা আর্থকুয়েক হইলেই না তার ভেলোসিটি, এক্সেলারেশন, ডিসপ্লেসমেন্টের গ্রাফগুলো করা যায়। তা আল সেন্ট্রোতে যে আর্থকুয়েক হয়েছিল 1940s-এ, সেই আর্থকুয়েকে আই এম নট শিওর ইট ইজ, আমি ভুলে গেছি, এটা সম্ভবত মেক্সিকোতে অথবা ক্যালিফোর্নিয়াতে। একটু তোমরা সার্চ দিয়ে নিও যে এই আর্থকুয়েকটা কোথায় হয়েছিল। হ্যাঁ, নাম শুনে মনে হচ্ছে যে মেক্সিকোতে। যাই হোক, তাহলে একটা আর্থকুয়েক হওয়ার পরেই কিন্তু এই গ্রাফগুলো তৈরি করা হয়, এবং এই গ্রাফগুলোর উপর বেস করে আমরা ফিউচারের বিল্ডিং বা স্ট্রাকচার তৈরি করবো, তাই না? কেননা ফিউচারের বিল্ডিং ইজ বেসড অন দ্য হিস্ট্রি, অর্থাৎ পাস্ট এক্সপিরিয়েন্স, যেটাকে আমরা বলতেছি 100 ইয়ার্স রেকর্ড, সেটাই হচ্ছে এটা। হ্যাঁ, অর্থাৎ 100 বছর আগে যে আর্থকুয়েক গুলো হয়েছে তাদের মধ্যে মেজর যে আর্থকুয়েক গুলো সেটাই আমরা নিব, ছোটগুলো বাদ দিয়ে দিব, তাই না? যে মেজর আর্থকুয়েক গুলো কত বছর পর পর আসে সেটাকে আমরা বলছি রেকারেন্স পিরিয়ড। হ্যাঁ, এবং রেকারেন্স পিরিয়ডটা আমরা যত বড় আর্থকুয়েক নেবো তার রেকারেন্স পিরিয়ড বেশি বড় হবে, তাই না? বুঝতে পারতেছো? তাহলে আমেরিকাতে যে ম্যাপ দেখালাম এটা 2500 বছর, হ্যাঁ, 2500 বছরের রেকারেন্স পিরিয়ড। অর্থাৎ তারা এত বড় একটা আর্থকুয়েকের ভ্যালু নিছে যে ওরা ধরে ধারণা করতেছে এই আর্থকুয়েক গুলা 2500 ইয়ার্স পরে এটা রিটার্ন করবে আবার। তাহলে মানে বিশাল প্রবাবিলিটি, অনেক কম, তাই না? এই ধরনের আর্থকুয়েকের প্রবাবিলিটি তাহলে কত? 1/2500, হ্যাঁ, রিটার্ন পিরিয়ড। আর যেটা কলাপস প্রবাবিলিটি 1% ইন 50 ইয়ার্স। 50 ইয়ার্সে সেটা 1% কলাপস করতে পারে। আচ্ছা, এবার আমরা কিছু এক্সাম্পল দেখি, নট রিলেটেড টু আমাদের বিল্ডিং বাট আদার স্ট্রাকচার। জাস্ট এখানে কিছু সিম্পল ক্যালকুলেশন, এটা করলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এখানে 2টা ওয়াটার ট্যাঙ্ক আছে, ঠিক আছে? একটা ওয়াটার ট্যাঙ্কের লেন্থ হচ্ছে 15 মিটার, হ্যাঁ, আর একটা ওয়াটার ট্যাঙ্কের লেন্থ বললে ভুল হবে, হাইট, হ্যাঁ, এখানে এইচ লিখলে ভালো হতো। 15 মিটার হাইট, আর একটা হচ্ছে 75 মিটার। হ্যাঁ, তাহলে 15 মিটার হাইটের যেটা, সেটার ওয়েটটা হচ্ছে, আমরা স্ট্রাকচার ওয়েট বাদ দিচ্ছি, আমাদের ওয়াটার ট্যাঙ্কের মেন হচ্ছে পানির ওয়েট, তাই না? আমরা যদি ইফ উই নেগলেক্ট দ্য স্ট্রাকচারাল ওয়েট, তাহলে আমরা পানির ওয়েটটা ধরতেছি 3200 কিলোমিটার, এবং ধরে নিচ্ছি যে সেটা একদম টপে আছে। আর একটা হচ্ছে যে 10,675 কিলোমিটার। এখন এইটা এই আর্থকুয়েকটা, সরি, এই বিল্ডিংটা যেইখানে যেই সিটিতে তৈরি করা হবে, ধরো সেই সিটির একটা আর্থকুয়েক ম্যাপ লাগবে, সেইখানে ওই যে আল সেন্ট্রো আর্থকুয়েকটা আমরা নিয়েছি, জাস্ট যেহেতু এই ইনফরমেশনটা আমাদের অ্যাভেলেবল আছে। তাহলে যেই সিটিতে আল সেন্ট্রো আর্থকুয়েকটা হয়েছে সেই সিটিতে যদি আমি এই 2টা ওয়াটার ট্যাঙ্ক তৈরি করি, তাহলে আমার এটার এক্সেলারেশন কত হবে, ফোর্স কত হবে, এটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো
Since the response of the structure is strongly influenced by the damping, it is therefore necessary to assume a damping factor for these two structure. এখানে কিন্তু ড্যাম্পিং সম্বন্ধে কিছু বলে দেওয়া হয় নাই, ঠিক আছে? যদি না থাকে, কারণ আমি তো এই গ্রাফ থেকে ড্যাম্পিং ধরে তারপরে আমরা এক্সেলারেশনটা বের করব। তাহলে let's assume the percentage of critical damping beta for L1 and L2 structure are 5% and 10% of the critical damping, ঠিক আছে? যেহেতু শর্ট স্ট্রাকচারের ড্যাম্পিংটা আমরা ধরছি 5% আর টল স্ট্রাকচারের আমরা ড্যাম্পিংটা হচ্ছে 10%। এটা একটা ধরে নিলাম জাস্ট ফর, দুইটাকে 5% আমরা ধরতে পারতাম বা তুমি 10% দুইটা ধরতে পারতাম। জাস্ট এটা তুমি পরীক্ষাতে যদি এইভাবে আসে, যদি উল্লেখ করা না থাকে ড্যাম্পিংটা, তুমি একটা ধরে নিবা। হ্যাঁ, যেটা ধরবা সেই মানে যেটা ধরবা সেই ভ্যালুটাই এখানে পিক করতে হবে। আচ্ছা, from the acceleration response spectrum, the acceleration of L1 structure is 8 meter per second square and for L2 structure is 3.5 meter per second square, তাই না? দেখো আচ্ছা, বিল্ডিং এর দুইটা স্ট্রাকচারের পিরিয়ডটা কিন্তু আমাদের বলে দেওয়া আছে 0.5 এবং 1 সেকেন্ড। হ্যাঁ, এটা বলে, এটা পিরিয়ডটা জাস্ট এটা বলে দিছে, এটা সামহাও এটা বের করা যায়। তাহলে আমরা 15 মিটার যে ওয়াটার ট্যাঙ্ক, সেটার পিরিয়ডটা হচ্ছে 0.5 সেকেন্ড। তাহলে তার আবার সেটার ড্যাম্পিংটা হচ্ছে 5%। তাহলে আমরা 5%টা কোনটা? রেড। তাহলে রেড গ্রাফ থেকে, রেড লাইন থেকে আমরা 0.5 ধরে আমরা যদি এইখান থেকে রিড করি, তাহলে ইট ইজ অ্যাপ্রক্সিমেটলি 8 মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখো এই যে এখানে কিভাবে এটা নিলাম, দেখো এখানে আমি একটু দেখাই হাউ টু রিড ইট। আমরা রেডে যাই, এইখান থেকে তুমি এখানে একটা লাইন টানবা, তাই না? 0.5 একটু এদিকে সরে গেছে যদিও, দিয়ে এখান থেকে আমরা আবার একটা এখানে টানবো। এটা কিন্তু একটু ভুল হয়েছে, দেখো এখানে 8 ধরছে, আসলে এটা 9। হ্যাঁ, সলিউশনে একটু ভুল আছে। যাই হোক, এটা রিড করা থেকে হয়তো বা আর একটু এদিকে সরলে তাও কমবে না। হ্যাঁ, তাহলে একটু খেয়াল করো, আমরা এখানে যদি আমরা মোর অ্যাকুরেটলি নিই, তাহলে আসলে এটা 9, তো এটা 8 ধরছে, কোনো সমস্যা নেই। ফর L2 স্ট্রাকচার ইট ইজ 3.5। L2 তে দেখি, আমরা L2 তে আবার যাই। L2 তে যে আমাদের হচ্ছে 1 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ডে আমরা বলছে যে ড্যাম্পিং 10%, দ্যাট মিনস ব্লু লাইন। তাহলে আমরা এখান থেকে 1 থেকে ব্লু লাইনে একদম ভার্টিক্যাল যাব। হ্যাঁ, এই ভার্টিক্যালটা ঠিক রাখতে হবে, নাহলে ওই জন্যই ভ্যালুটা কম বেশ হচ্ছে। এটা তুমি স্কেল ধরেও করতে পারো বা হট এভার। হ্যাঁ, আর এইখান থেকে এবার আমরা লেফটে যাব এই ওয়াই অ্যাক্সিসের উপরে। ওয়াই অ্যাক্সিসের উপরে যদি যাই, তাহলে কত আছে এটা দেখো, 2, 3। 3 থেকে একটু কম, তাই না? তাহলে এখানে কত ধরছে? 3.5, একটু বেশি ধরছে, সমস্যা নাই, এটা হয়তো বা রিড করতে যে একটু এদিক ওদিক হইতেই পারে। আচ্ছা, তাহলে করসপন্ডিং ল্যাটারাল সাইসমিক ফোর্স তাহলে কি হচ্ছে দেখো, F1 সমান m ইন্টু a। হ্যাঁ, এখন দেখো এখানে একটা জিনিস বোঝার আছে, এটা ভুল করলাম, এখানে কিন্তু এক্সেলারেশনটা অ্যাবসলিউট ভ্যালুতে দেওয়া আছে মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে তুমি যদি এই এক্সেলারেশনটা ইউজ করো, তাহলে কিন্তু এইটাকে তখন ওয়েট নিলে হবে না, তখন নিতে হবে মাস, তাই না? বিকজ মাস ইন্টু এক্সেলারেশন হচ্ছে তোমার ফোর্স। তাহলে মাস নিতে গেলে কি হবে, W/G করতে হবে ইন্টু a। তাহলে 3200 কিলোনিউটন যেহেতু, তাহলে এখানে মিটার পার সেকেন্ড স্কয়ার 9.8 ইন্টু 8। তাহলে হচ্ছে আমাদের যেটা শর্ট, অর্থাৎ 15 মিটার যে আমাদের ওয়াটার ট্যাঙ্ক, সেটার উপরে ফোর্স হচ্ছে 2612 কিলোনিউটন, দ্যাট মিনস 261 টন। ঠিক আছে? আর L2 স্ট্রাকচারের জন্য দেখো F = ma, তাহলে W এখানে W2 হবে, এটা ভুল আসছে, W2/A, A বা A2 লিখলে ভালো হতো, যাই হোক। তাহলে আমাদের 10,675 ছিল, 9.8 ইন্টু 3.5, তাহলে 3,812 কিলোনিউটন, দ্যাট মিনস 381 টন। বুঝা গেছে? তাহলে একটা জিনিস এখানে দেখো, অনেক কিছু বোঝার ব্যাপার আছে এখানে। আমরা ছোট এ দিয়ে একটু হঠাৎ গরম পড়ে গেছে অনেক। আচ্ছা, দেখো এইটার কিন্তু ওয়েট অনেক কম, তাই না? এটা 3200 কিলোমিটার, তার মানে 320 টন।
আর এটা হচ্ছে 1067 টন, তার মানে কি অলমোস্ট 3 গুণ, হ্যাঁ 3 গুণেরও বেশি, হ্যাঁ 3 গুণেরও বেশি তোমার এর ওয়েট, হাইটও বেশি, কিন্তু দেখো এর কিন্তু লোড যেটা 15 মিটার যেটা, সেটার যে লোড 261 টন আর এটা 381 টন, ঠিক আছে, লোড কিন্তু 3 গুণ না, হ্যাঁ 1.5 গুণের মতো আর কি। তাহলে বোঝা গেছে যত টল হয় তত কিন্তু আর্থকুয়েকের ইফেক্ট, অর্থাৎ সে কিন্তু ফ্লেক্সিবল, তোমরা বুঝতে পারতেছো, সে যত ফ্লেক্সিবল হবে, হ্যাঁ সে যত ফ্লেক্সিবল হবে তত কিন্তু আমার আর্থকুয়েকের লোডটা কমে যায়, এই জন্য এটা এরকম হয়েছে। তাহলে এখানে সামথিং লাইক দ্যাট, যেটা এখানে তার বোঝার কোনো নাই যে আর্থকুয়েক এরপরে, অর্থাৎ এই দুইটার এটা কিন্তু এফ যেটা বের করছে এটা কি বেস শেয়ার, তাই না, অর্থাৎ টোটাল আর্থকুয়েক ল্যাটারাল ফোর্সটা কত, হ্যাঁ সেই বেস শেয়ারটা তুমি যখন অ্যানালাইসিস আমরা করি নরমালি টপে, হ্যাঁ একটা সেন্টার পয়েন্টে অ্যাপ্লাই করি, যেহেতু এটা টল স্ট্রাকচার এবং এর মাসটা একটা জায়গায় আছে, এটাকে ডিস্ট্রিবিউট করার দরকার নেই, আমরা টপে দিয়ে এই ধরনের যখন ওয়াটার ট্যাঙ্ক ডিজাইন করব তখন এইখানে করবো। তো আমরা যেহেতু ডিজাইন ফেজে যাচ্ছি না, for this course you just only need to know how to calculate the lateral force, that is F। আচ্ছা 2 নম্বর এক্সাম্পলটা দেখো, এটা ইন্টারেস্টিং, যেখানে বলা হচ্ছে from the following displacement response spectrum find the pseudo velocity and pseudo acceleration for 1 second and 2.5 second period with 5% damping। আচ্ছা pseudo velocity, আর্থকুয়েক তো আসলে ইনফ্যাক্ট এ ডিসপ্লেসমেন্ট, তাই না, আর্থকুয়েক তো একটা ডিসপ্লেসমেন্টই হয় আসলে, যেটা ওয়েভ সবসময় একটা ডিসপ্লেসমেন্ট দেয়, সেটা হচ্ছে অরিজিনাল ভ্যালুস, সেইটা থেকে যখন আমরা আসলে ভেলোসিটি এবং এক্সেলারেশনটা বের করি, সেটা আসলে অ্যাপারেন্ট, অর্থাৎ এক্সাক্ট না আসলে, ঠিক আছে, এটা অ্যাপারেন্ট একটা ভেলোসিটি এক্সেলারেশন আমরা বের করি, সেই জন্য এটাকে বলা হয় সুডো। সুডো মানে তো তোমরা জানো যে অ্যাপারেন্ট, হ্যাঁ নট এক্সাক্ট ভেলোসিটি, যে আমরা যে প্রসিডিউরে বের করি, সেজন্য এটার নাম হচ্ছে সুডো ভেলোসিটি এবং সুডো এক্সেলারেশন ফর 1 সেকেন্ড এন্ড 2.5 সেকেন্ড পিরিয়ড উইথ 5% ড্যাম্পিং। জাস্ট এখানে কিছুই না, এখানে তোমাকে এটা শেখানো হচ্ছে যে ইউ ক্যান রিড দ্য গ্রাফ থেকে জিনিসগুলো রিড করতে পারো কিনা। তাহলে আগের মতোই আমরা 1 সেকেন্ডের জন্য এবং 2.5 সেকেন্ড পিরিয়ডের জন্য আমরা এক্সেলারেশনটা ডিসপ্লেসমেন্টটা বের করব, তাহলে ফর 5% ড্যাম্পিং, তো আমরা রেড লাইন থেকে, তাহলে আমরা যাই, দেখো এইখান থেকে আবার আমরা 1 সেকেন্ডের জন্য রেড লাইনে যাব, ভার্টিক্যাল হচ্ছে না, এই যে মোটামুটি হয়েছে, তাই না, একটু সরে গেছে ডান দিকে, নো প্রবলেম। এইখান থেকে আমরা আবার হরাইজন্টালি যাব, সামথিং লাইক হিয়ার, কত হচ্ছে, এটা যদি 0.1 হয়, এটা হচ্ছে 0.2, তার মানে 0.15, তাই না, এটা 2, তার মানে এটা আমরা বলতে পারি 0.12, 0.12 হ্যাঁ বলা যায়, 0.1, এটা 0.15, 0.12 বা আর একটু কম, ঠিক আছে। তাহলে এইটা এখন খেয়াল করো, এটা কিন্তু আমি বললাম আগে, আমি বলছি যে আমাদের এই যে স্পেকট্রাল যে গ্রাফগুলা, এটা কিন্তু কয়েকটা ফরম্যাটে হয়, এটা এক্সেলারেশন হতে পারে, স্পেকট্রাল এক্সেলারেশন, স্পেকট্রাল ভেলোসিটি, স্পেকট্রাল ডিসপ্লেসমেন্ট, তাহলে এটা ডিসপ্লেসমেন্ট স্পেকট্রাল, ঠিক আছে। তাহলে দেখো এখানে এই জন্য মিটার, এটা খেয়াল রাখবে কিন্তু কি বলা আছে, এস মানেই যে সবসময় এক্সেলারেশন নট নেসেসারি, হ্যাঁ এটা বিভিন্ন কান্ট্রিতে এটাকে কোনো সময় ডিসপ্লেসমেন্টকে ডি বলতিছে, আবার ডিসপ্লেসমেন্টকে ডেল্টা বলে, এটা কোনো ব্যাপার না, তোমার কি লেখা আছে ইউনিটটা খুব খেয়াল করবা, হ্যাঁ এক্সেলারেশনকে আমেরিকাতে এস বলতিছে, আবার বাংলাদেশে হয়তো এক্সেলারেশন কে বলে, আর একটা ইন্ডিয়াতে দেখা যাবে এক্সেলারেশনকে সি বলতিছে, দ্যাট ডাজন্ট ম্যাটার, যে সিম্বল ডাজন্ট ম্যাটার, তোমাকে এখানে দেখতে হবে যে কি লেখা আছে, এটা কি ডিসপ্লেসমেন্ট স্পেকট্রাল, আর স্পেকট্রাল মানে বুঝতেছো তো কথাটা, যেহেতু এখানে একটা বিল্ডিং এর জন্য না, অসংখ্য বিল্ডিং এর মধ্যে আছে, তাই না, তোমার অসংখ্য বিল্ডিং এর অসংখ্য টাইম পিরিয়ড, হ্যাঁ অর্থাৎ বিভিন্ন হাইটের বিল্ডিং এর বিভিন্ন টাইম পিরিয়ড, তাহলে সেই টাইম পিরিয়ডের রেসপেক্ট আমি একটা আর্থকুয়েক, অর্থাৎ এই আর্থকুয়েকটা কিন্তু একটা পার্টিকুলার আর্থকুয়েক, আগের যেরকম এল সেন্ট্রো আর্থকুয়েক কেন লেখা নাই, হয়তো এটা কোনো আর্থকুয়েক থেকে নেওয়া, তাহলে প্রত্যেকটা আর্থকুয়েকের জন্য একটা করে আমি স্পেকট্রাল গ্রাফ পাবো, তাই না, এবং সেই স্পেকট্রাল গ্রাফ, অর্থাৎ আমি যদি বলি যে খুলনা শহরের আমি একটা আর্থকুয়েক যেটা হয়েছে খুব মেজর আর্থকুয়েক, ধরো আমি রেকর্ডে পাইলাম যে লাস্ট 2000
হয়তো বা 1960 সালে একটা আর্থকুয়েক হয়েছে, তাহলে সেই 60 সালের আমি একটা গ্রাফ পাবো, সেই গ্রাফ থেকে আমি ডিসপ্লেসমেন্ট স্পেকট্রাল বের করতে পারবো খুলনা শহরের জন্য। খুলনা শহরের জন্য যেটা বের করব সেটা কিন্তু যশোরের জন্য খাটবে না, খুলনা শহরের জন্য যেটা বের করবো সেটা ঢাকার জন্য খাটবে না। তাহলে ইট ইজ হ্যাঁ সাইট স্পেসিফিক, তাই না? সাইট স্পেসিফিক রেসপন্স স্পেকট্রাম, বোঝা গেছে? এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে, সাইট স্পেসিফিক, আর্থকুয়েক স্পেসিফিক, ঠিক আছে এইটা। আর আমি যখন ফিউচার ডিজাইনের জন্য বলে দিব যে ইউজ দিস স্পেকট্রাম, তখন ফিউচারটাও আসলে পাস্ট আর্থকুয়েকের রেকর্ড থেকে আসলে করে দেওয়া হয়, সেটাও কোডে এভাবে বলে দিবে। তাহলে এটা। আর খুলনাতে আমি তো বিভিন্ন টাইপের বিল্ডিং করতে পারি, 10 তলা করতে পারি, 20 তলা করতে, 30 তলা করতে পারি। এখন কোড তো তোমাকে সবগুলো বিল্ডিং এর জন্য ওইভাবে বলে দিবে না, সে এইভাবে একটা গ্রাফ দিয়ে দিবে। তাহলে তুমি কি করবা, তোমার 30 তলা বিল্ডিং এর জন্য তুমি বিল্ডিং এর টাইম পিরিয়ড বের করবা, টাইম পিরিয়ড থেকে এই গ্রাফে চলে আসবা, এসে তুমি দেখবা যে তোমার টাইম পিরিয়ড সেভ তুমি পাইলা যে 1.75, তাহলে 1.75 এ এসে তুমি বিল্ডিং এর কি টাইপের বিল্ডিং সেটা তোমার কোড বলে দিচ্ছে, বা তুমি নিজেও বের করে নিতে পারো কোন টাইপের বিল্ডিং এর জন্য আমার ড্যাম্পিং রেশিও কত হবে, সেখান থেকে তুমি বের করলে। যদি তুমি 2% হয় তাহলে ব্ল্যাক লাইন ইউজ করবা, 5% হলে রেড লাইন, 10% হলে ব্লু লাইন ইউজ করবা, করে তুমি এখানে ডিসপ্লেসমেন্ট বের করবা। হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট যদি স্পেকট্রাম দেওয়া থাকে, তুমি ডিসপ্লেস থেকে ভেলোসিটি এক্সেলেশন পেয়ে যাবা। আর এক্সেলেশন দেওয়া থাকলে তো সরাসরি তুমি পেয়ে গেলা। নর্মালি তিনটাই দেওয়া থাকে, আর নর্মালি আমাদের কোডগুলোতে দেখবে এক্সেলেশনটা দেওয়া থাকে, তাই এখানে জাস্ট তোমাকে দেখানোর জন্য এখানে করা হলো। আচ্ছা, আরেকটা ছিল কি আমাদের 2.5, তাহলে আমি একটু 2.5 এ যাই। হ্যাঁ, 2.5 টা একটু অন্য কালার দিয়ে দেখাই, পিঙ্ক দিয়ে দেখাই। তাহলে 2.5 এ আমি যাব এইটা, তাই না? এবং 2.5 এর বলছে 5% ড্যাম্পিং, তাহলে আমি 2.5 উঠে গেলাম ভার্টিক্যালি টু এইখানে। এবার আমি হরাইজন্টালি যাব সামহায়ার, কোথায়, এইখানে দেখো মোটামুটি একটু হয়েছে। তাহলে এটা হচ্ছে 0.2, এটা 0.3, তাহলে এখানে কি 0.25, তাহলে 0.275, ঠিক আছে? 0.275 আর 0.12, এই দুইটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট। তাহলে আমরা একটু যাই দেখি এখানে কি করছে। 0.28 নিছে আর 0.125, সমস্যা নাই। আমরা বলছিলাম 0.275, সেটাকে 0.28, হয়তো বা আমাদের একটু ইনক্লাইন ছিল, বা এটা যখন করা হয়েছে তখন তারা যেভাবে রিড করছে হয়তো আরো অ্যাকুরেটলি নিছে। 0.125 এটা ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমাদের এই ভ্যালু দুইটা আমরা পেয়ে গেলাম। তাহলে দেখো কিভাবে ভ্যালু পেলাম, ফ্রম ফিগার 1 ফর t1 ইকুয়াল টু 1 সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ড টাইম পিরিয়ডের জন্য 5% ড্যাম্পিং এর জন্য ডিসপ্লেসমেন্ট d1 সমান এইটা, যেটা আমরা এখানে মুছে দিলাম, এই যে 1 এর কাছাকাছি ছিল 0.125। ফর t2 ইকুয়াল টু 2.5 সেকেন্ড, অর্থাৎ 2.5 সেকেন্ড পিরিয়ডের জন্য 5% ড্যাম্পিং এর জন্য ডিসপ্লেসমেন্ট পাইলাম 0.28 মিটার। আচ্ছা, এখন বলছে সুডো ভেলোসিটি সুডো এক্সেলারেশন। তাহলে ভেলোসিটি কি হবে দেখো, v1 সমান কি ওমেগা 1 d1, আর ওমেগা 1 মানে কি 2 পাই বাই t1 d1, তাহলে 2 পাই 3.14, আর t1 টা আমরা জানি 1 সেকেন্ড ইনটু ডিসপ্লেসমেন্ট d1, তাহলে তুমি দেখো এখানে এক্সেলারেশন পেয়ে গেলাম, সরি ভেলোসিটি। আবার ভেলোসিটি থেকে আমরা এক্সেলারেশন পাবো, সেটাও পাইতে পারি, আবার ওমেগা স্কয়ার d1 ও থেকেও হয়। তাহলে এক্সেলারেশনটা হচ্ছে 4.935, ঠিক আছে। এবার 2.5 সেকেন্ড টাইম পিরিয়ডের জন্য v2 বের করলাম 0.704 মিটার পার সেকেন্ড, এক্সেলারেশন হচ্ছে 1.769 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, দেখো টাইম পিরিয়ড বেড়ে গেলে এক্সেলারেশন কমে যায়, ওই যে একই কথা। টাইম পিরিয়ড বাড়া মানে কি, ওই স্ট্রাকচার টাইম পিরিয়ড বেশি মানে আমার বিল্ডিংটা টল, হ্যাঁ, অর্থাৎ আমি এখানে তো বিল্ডিং এর কথা উল্লেখ করি না, ধরো 1 সেকেন্ড যদি 20 তলা হয়, তাহলে এখানে বলছে যে 2.5 সেকেন্ড, সম্ভবত এটা 50 তলা বা 60 তলা একটা বিল্ডিং, তাহলে 50 তলা বিল্ডিং এর এক্সেলারেশনটা কম, আর 10 তলা বিল্ডিং এর বা 20 তলা বিল্ডিং এর এক্সেলারেশনটা কিন্তু বেশি। কেন বেশি? যেহেতু এটার ফ্রিকোয়েন্সি বেশি, হ্যাঁ, ফ্রিকোয়েন্সি বেশি হলে এক্সেলারেশন বেশি, অর্থাৎ যেটা বিল্ডিং টল তার একটা কম্পাঙ্ক দিতে 2.5 সেকেন্ড লাগে, তার মানে কি এটা খুব আস্তে আস্তে দুলতেছে, তাই না? তাহলে দেখো তার এক্সেলারেশনটা কম হবে। মানে তুমি ফিজিক্যালি ব্যাপারগুলো চিন্তা করো, আর যেটার ফ্রিকোয়েন্সি বেশি, অর্থাৎ 1 সেকেন্ডের মধ্যেই সে একটা দোলন সম্পন্ন করে, তাহলে তার ফ্রিকোয়েন্সি কত 1, তাই না? তাহলে তার এক্সেলারেশনটা একটু বেশি হবে। এক্সেলারেশন বেশি হলে তার ভেলোসিটিও বেশি হবে, আর এর ভেলোসিটি কম হবে।
আবার দেখো এখানে খেয়াল করো ভেলোসিটি প্রায় কাছাকাছি কিন্তু 0.785 0.704 কাছাকাছি, কিন্তু এক্সিলারেশনটা দেখো প্রায়। তার মানে কি ভেলোসিটিটা একটা ইনস্ট্যান্টে টাইমের সাথে এটা ডিভি/ডিটি সমান এক্সিলারেশন, তাই না? এই জন্য এটা অনেক বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের দুইটা জাস্ট অন্য এক্সাম্পল করে আমরা একটু এই রেসপন্স স্পেকট্রামটা কিভাবে রিড করতে হয় বা এর সাথে ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট, এক্সিলারেশন কি রিলেশনশিপ, সেই জিনিসটা আমরা খুব সুন্দর করে বুঝতে পারলাম, তাই না? এবং বিল্ডিং এর টাইম পিরিয়ডের সাথে রেসপন্স স্পেকট্রাম, এই যে গ্রাফগুলোর কি রিলেশনশিপ, সেটা আমরা জানলাম। তাহলে এখানে খুব ইম্পর্টেন্ট ব্যাপার যে একটা এক্সিলারেশন হলো এক্সিলারেশন গ্রাফ, যেটা এক্সিলারোগ্রামের যে গ্রাফ অর্থাৎ সেটার যে টাইম, সেটার সাথে কিন্তু এই রেসপন্স স্পেকট্রামের টাইমের কোনো একই জিনিস না, এটা হচ্ছে টাইম পিরিয়ড, খেয়াল করো। আর এটা টাইম, এই টাইমটা হচ্ছে কি আমার ভূমিকম্প শুরু হলো এবং ভূমিকম্প যতক্ষণ কম্পাঙ্ক অর্থাৎ ভূমিকম্পে তুমি যে কম্পন অনুভব করছো, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত মেশিন রিড করতে পারে, একসময় তো এটা ফ্ল্যাট হয়ে যাবে। দেখো লাস্টের দিকে অর্থাৎ 30 সেকেন্ড পরে দেখা যাচ্ছে যে ভূমিকম্পটা আর ফিল করা যাচ্ছে না, তার মানে অলমোস্ট ফ্ল্যাট। এটা হচ্ছে ভূমিকম্পের রেকর্ড, ঠিক আছে? এটা উইথ টাইম। আর এটা হচ্ছে টাইম পিরিয়ড, অর্থাৎ ওই যেখানে ভূমিকম্পটা হলো সেই এলাকায় বা সেই স্থানে বা সেই লোকালিটিজে, ইদার ইট ইজ খুলনা, যশোর, ঢাকা, হোয়াটএভার, সেই লোকালিটিজে অর্থাৎ যেখানে এক্সেলরোগ্রামটা আছে সেই লোকালিটিজে বিভিন্ন টাইপের বিল্ডিং এর বিভিন্ন টাইম পিরিয়ডের জন্য এক্সেলারেশন স্পেকট্রামটা কেমন হবে, ডিসপ্লেসমেন্ট, এক্সেলারেশন, তার জন্য যে গ্রাফ, এই গ্রাফগুলো আসলে পরে এই গ্রাফটাকে বেস করে এই গ্রাফটা তৈরি করা হয়, বুঝা গেছে? সেটা তাহলে এখানে কিন্তু দেখো আমাদের যেটা প্রথম দিকে কিন্তু এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে, প্রথম দিকে অ্যাক্সেলারেশন অনেক বেশি। তাহলে ওই যে আমেরিকান যে ম্যাপে ওখানে ছিল কি এসএস, শর্ট পিরিয়ডের জন্য যে অ্যাক্সেলারেশন, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শর্ট পিরিয়ডে অ্যাক্সেলারেশন বেশি, অর্থাৎ বিল্ডিং এ যে ডিস্ট্রাকশন গুলো হয় ভূমিকম্প হওয়ার কিন্তু প্রথম 1-2 সেকেন্ডের মধ্যেই সবকিছু ভেঙে চুরে শেষ। তারপরে কিন্তু ভূমিকম্পটা যখন একটু দুর্বল হয়ে যায়, অর্থাৎ আধা মিনিট পরে বা 1 মিনিট পরে, যেটাকে আফটার শক আমরা অনেক সময় বলি, সেগুলো কিন্তু খুব বেশি ডিস্ট্রাকশন হয় না, কারণ তখন এক্সেলারেশন কমে যায়। এই জন্য কিন্তু দেখবা যে আমাদের ডিজাইনে বলছে যে এসএস, শর্ট পিরিয়ড ম্যাপড এক্সেলারেশন। সেজন্য দেখো এই যে প্রথম দিকের যে অর্থাৎ 5 সেকেন্ডের ভিতরে দেখো যে এক্সেলারেশন গুলো অনেক বেশি, আস্তে আস্তে এক্সেলারেশন কমে যাচ্ছে। তাহলে ওখানে নিচ্ছে মাত্র 0.2 সেকেন্ড এক্সেলারেশন, ঠিক আছে? এইটা আচ্ছা, তাহলে আমাদের আচ্ছা এইখানে দেখো এখানে একটা প্রবলেম করে দেওয়া আছে যে 12 স্টোরি আরসি রেসিডেন্সিয়াল বিল্ডিং হ্যাভিং one basement floor as shown in figure 2 below is located at Berkeley, California. Analyze and design this building according to AC 516 standard and ACI 31814 provision. যেহেতু ডিজাইনের কথা বলছে, আমরা যখন ডিজাইনে যাব তখন ACI লাগবে, ঠিক আছে? আর অ্যানালাইসিসের জন্য এসসি লাগবে, অর্থাৎ আজকে লোডটা বের করার জন্য। এখানে আমরা তোমাদের জন্য যেটা দরকার শুধু এসসি। The building foundation is on a very dense soil having a shear wave velocity approximately 200 feet per second. আচ্ছা, তাহলে এটা কি প্ল্যান, তাই না? হ্যাঁ, এখানে দেখো বিল্ডিংটা আমাদের নর্থ কোন দিকে বলছে, এদিকে নর্থ, তাই না? হ্যাঁ, তার মানে এদিকে সাউথ, সরি উপর দিকে নর্থ, তার মানে নিচের দিকে সাউথ। তাহলে নর্থে আমাদের নর্থ সাউথ বিল্ডিংটা লম্বা, ইস্ট ওয়েস্টটা একটু শর্ট, অর্থাৎ ইস্ট ওয়েস্টে 102 ফিট আর নর্থ সাউথে 212 ফিট। হ্যাঁ, তাহলে আমাদের আর্থকুয়েক এর লোডটা আমাদের ইস্ট ওয়েস্টে বেশি ফিল হবে, অর্থাৎ বিল্ডিংটা স্টিপ হচ্ছে আমাদের ইস্ট নর্থ সাউথে, তাই না? ইস্ট ওয়েস্ট স্টিফনেসটা কম। তাহলে দেখো এদিকে 1 2 3 4 5 6টা কলাম দেওয়া আছে, আর এদিকে অনেকগুলো কলাম, একটু শর্ট করে নিই, কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা কলাম আছে, আর এদিকে আছে 3 3 6 7টা কলাম, ঠিক আছে? সেটা যায় তো, কলাম যতগুলাই থাক, আমি যেটা বললাম, হ্যাঁ, ইস্ট ওয়েস্টে আমাদের স্টিফনেস কম, তাহলে স্টিফনেসটা মোটামুটি একটু বাড়ানোর জন্য কি হচ্ছে, এখানে শেয়ার ওয়াল দেওয়া হয়েছে। দেখো এগুলো কিন্তু ডিজাইন পার্সপেক্টিভস, ঠিক আছে? তুমি কোন দিকে শেয়ার ওয়াল দিবা,
ঠিক আছে, আমাদের নর্থ সাউথে বিল্ডিংটা ভেঙে পড়ার চান্স অনেক কম, বিকজ এদিকে অনেক বেশি স্টিফনেস। ঠিক আছে, এখানে 8টা কলাম আছে, এখানে তোমার বিল্ডিংটা অনেক লম্বা, যার কারণে আমাদের ইস্ট ওয়েস্ট বরাবর আমাদের 1টা 2টা 3টা শেয়ার ওয়াল দেওয়া আছে। তাহলে আমি যদি একটা এলিভেশন দেখি, তাহলে ইস্ট ওয়েস্ট এলিভেশন দেখি, বা একটা সেকশন কাটছে কোথায়, এই যে এইভাবে কাটছে, তাই না? এই যে এইভাবে কাটছে, এই যে অ্যারো দেওয়া আছে। হ্যাঁ, এইভাবে যদি আমি কেটে দেখি বিল্ডিংটা, তাহলে একটা শেয়ার ওয়াল দেখতে পাবো, এইভাবে উঠে গেছে। শেয়ার ওয়ালটা মানে কি, সলিড একটা ওয়াল, আরসিসি ওয়াল, বোঝা গেছে? সেটা উঠে গেছে, বিম টিম গুলো এইভাবে দেখতে পাবো। হ্যাঁ, এবং ওইখানে দেখো 1 2 3, ওখানে কিন্তু 4টা কলাম আছে। বিল্ডিং অনেক সময় দেখে এই সেকশন টেকশন গুলো বুঝতে হবে। দেখো 1টা 2টা 3টা 4টা, হ্যাঁ, তাহলে এই কলাম টু কলাম শেয়ার ওয়াল আছে, এখানে 4টা কলাম। আমরা পেরিফেরিতে কিন্তু 6টা কলাম দেখলাম, কিন্তু মাঝখানে একটা করে কলাম অফ। হ্যাঁ, যেখানে কলাম অফ কেন করছে, এই স্প্যান গুলো বড় করছে। অনেক সময় দেখা যায় যে বিল্ডিং এর ইউজেবিলিটির উপরে, অর্থাৎ বিল্ডিং এর বড় ওপেন স্পেস লাগবে, এটা আইদার ইট ক্যান বি অফিস আর হোটেল হোয়াটএভার, হ্যাঁ, কনফারেন্স রুম টুম, তখন মাঝখানে কলাম দিলে তোমার সমস্যা। তখন করে কি, মাঝখানে কলাম না দিলে এই স্প্যান গুলো বেড়ে যায়। হ্যাঁ, তার মানে প্রতিটা 1 2 3 4 5, ঠিক আছে, দেখো 5টা বে আছে 20 ফিট করে। আমি যদি কলাম উঠাই নি, তাহলে 40 ফিট, 40 ফিট কিন্তু অনেক বড় স্প্যান। হ্যাঁ, তাহলে 40 ফিটে আমার এখানে তাহলে এই কলাম গুলো সেকশন বাড়বে, প্লাস হচ্ছে যে আমার এখানে যেহেতু শেয়ার ওয়াল আছে, অর্থাৎ এর কলাম অফ করে দিয়ে লোডটা, শেয়ার ওয়াল যদি হিউজ পরিমাণ লোড নিতে পারে, এখানে খুব ডিপ বিম দিয়ে এখানে একটা লাইন কলাম অফ করে দেওয়া হয়েছে। এটা স্ট্রাকচারাল ডিজাইনের উপরে বা আর্কিটেকচারের উপরে, যে কিভাবে সে কলাম দিবে, হ্যাঁ, কিভাবে করবে হোয়াটএভার। এখন এই জন্য এখানে আমি দেখতেছি 1টা 2টা 3টা 4টা কলাম এবং একটা ইয়ে আছে। এখন আদার জিনিসগুলো আরেকটা দেখো, 1 2 3 4 5 6, আরেকটা সেকশন যদি আমি নিই যেখানে শেয়ার ওয়াল নাই, সেখানে কিন্তু আমাদের ওই সেকশনটা কোথায়, বিবি, এই যে এখানে যদি আমি কাটি, তাহলে আমি কিন্তু আর শেয়ার ওয়াল দেখতে পাবো না, কেটে আমি ওইদিকে দেখতেছি। ঠিক আছে, যেদিকে অ্যারো আছে ওইদিকে, ইউ আর লুকিং অ্যাট দ্যাট ডিরেকশন। সেই ডিরেকশনে যদি তুমি দেখে এলিভেশন দেখো, তাহলে ওখানে 6টা কলাম পাবো, কিন্তু আমরা কোনো শেয়ার ওয়াল পাবো না। তো 2টা সেকশন দিয়ে তোমার সবকিছু ক্লিয়ার করে দেওয়া আছে। এখন জাস্ট আমি খুব কুইকলি এখানে যাব, এখানে আর তেমন কিছু এক্সপ্লেন অলরেডি করা হয়েছে কয়েকবার, এখন তুমি এটা বুঝতে পারবা। তাহলে দেখো, ফর বার্কেলি ক্যালিফোর্নিয়া, রিস্ক টার্গেটেড ম্যাক্সিমাম কনসিডার আর্থকুয়েক ফর শর্ট পিরিয়ড and 1 second period spectral response acceleration parameters SS and S1 can be found in figure 312 313। হ্যাঁ, আমি একটু যাই 312 313 এখান থেকে। আচ্ছা, আমি আগে দেখে নিই যে কি নিছে, পরে আমরা এটা মিলাই আসবো। ঠিক আছে, তাহলে শর্ট পিরিয়ডের জন্য নিছে 1.93, আর হচ্ছে যে 1 সেকেন্ডের জন্য 0.78, 93.78। দেখো 3.12 ফিগার, আমরা চলে যাই যে ফিগারটা, না এটা না, 3.12 এইখানে, তাহলে কত ছিল, 1.98, তাই না? তার 200 এর কাছাকাছি। তো ক্যালিফোর্নিয়া বার্কেলি, এখানে তো ওইভাবে লেখা নাই, তুমি এটা ওই বার্কেলি এটা সামার এখানে হইতে পারে। হ্যাঁ, এই যে দেখো এটা কত, 1 সেকেন্ড, না এর উপরে একটা, এই যে এটা, এইটা এইটা সামহায়ার হিয়ার। ঠিক আছে, দেখেন 200। আমি যদি আরো অ্যাকুরেটলি নিই, অর্থাৎ যদি এক্সাক্ট বার্কেলি পয়েন্টে যাই, সেটা যেহেতু ওরা ওইভাবে এখানে প্রবলেমটা সলভ করা আছে, সেটা হয়তো 200 না হয় 198, একটু কম। ঠিক আছে, আর 1 সেকেন্ডের জন্য দেখো একই লোকেশনে 0.63 মনে হয়, এই যে একই লোকেশনে, এই যে 0.6 হচ্ছে এইখানে, আর একটু ভিতরে যদি যায় একটু বাড়বে। এইভাবে মানে এগুলা নেওয়া যায়, বা আমি যেটা বললাম যে ওয়েবসাইট থেকেও নেওয়া যায়, সেক্ষেত্রে তুমি আরো অ্যাকুরেটলি পাবা। তো সেটা ওরা অ্যাকুরেটলি নিচ্ছে, নিয়ে যেটা পাইছে সেটা এখানে দেখাইলাম। কোথায় গেল আমাদের এইটা? ঠিক আছে, তাহলে আচ্ছা ওইটা ছিল পার্সেন্টেজে, তাহলে তোমাকে এখানে যদি আমি করি, হ্যাঁ, পার্সেন্টেজ উঠাই দিই, তাহলে এটা কত হবে, 1.93 আর 0.78। তাহলে আমরা মডিফাইড পাইলাম। আর FAFV এইটা হচ্ছে, দেখো তোমার সাইড ক্লাস দেওয়া আছে,
কোথায় এখানে বলা আছে দেখো the building foundation is only on a very dense soil having a shear wave velocity approximately 200 fps foot per second তাহলে তুমি ওখান থেকে টেবিলে চলে যাও এখানে বলে দেওয়া আছে কোন টেবিল থেকে ভ্যালুটা নিতে হবে fb এবং fa এই যে টেবিল 3.7 and টেবিল 3.8 তাহলে আমরা যাই সেখান থেকে আমরা f এর ভ্যালু পাইছি 1.2 আর fb এর 1.4 তাহলে আমরা টেবিল 3.7 এ যাও আর উপরে এই যে পাইছো তাহলে 3.7 হ্যাঁ তাহলে সাইড ক্লাসটা আমরা কি নির্ধারণ করব আগে আমাদের চলে আসতে হবে এইখানে ডেন্স স্টিপ সয়েল আমার এখানে বলছিল ডেন্স তাই না ভেরি ডেন্স অর সয়েল আর হচ্ছে কি আমাদের শেয়ার ওয়েভ ভেলোসিটি অর্থাৎ ভেলোসিটি মানে কি এটা সাউন্ড ওয়েভ দিয়ে এটা করা হয় যদি তোমার যত বেশি সলিড ম্যাটেরিয়াল হবে তার মধ্যে ভেলোসিটি বেশি তাহলে 2000 ছিল তার মানে আমরা ধরে নিতে পারি এই যে সি ক্যাটাগরি সি তাহলে ক্যাটাগরি সি তে যে আমাদের আবার এসএস কত ছিল আমাদের বলো 1.25 এর বেশি তাহলে সি তে যে দেখো 1.25 এর বেশি হলে অর্থাৎ শর্ট পিরিয়ড অ্যাক্সেলারেশন ছিল আমাদের 1.98 বা 93 সেক্ষেত্রে আমাদের নিতে হবে এটা 1.2 তাহলে 1.2 নিছে আর এফ ভিটা নিছে হচ্ছে সি তে যে আমাদের S1 টা ছিল কত 0.78 তার মানে এটা হচ্ছে 0.2 এর বেশি তাহলে 1.4 ওকে তাহলে আমরা চলে যাই এখানে কোথায় ছিলাম এইখানে ঠিক আছে দেখো তাহলে আমরা মডিফাইড অ্যাক্সেলারেশনটা বের করলাম 2.3 আর মডিফাইড অ্যাক্সেলারেশন ফর 1 সেকেন্ড 1.9 তাহলে এটাকে 2/3 নিলেই এটা আমার ডিজাইন অ্যাক্সেলারেশন বের হয়ে যাবে 2/3 নিলে আমাদের 1.5 আর S1 0.728 তাহলে টিএস টা বের করতে হয় সেটাকে SD1 অর্থাৎ 1 সেকেন্ড ডিজাইন অ্যাক্সেলারেশন বাই শর্ট পিরিয়ড ডিজাইন অ্যাক্সেলারেশন সেটা গেলে টিএস টা আমাদের লাগে তাহলে 0.472 তাহলে এখন TS is the period দেখো TS টা কি TS is the period where the horizontal constant acceleration portion of the design response spectrum intersect the descending constant velocity of acceleration inversely proportional to t portion of the spectrum. It is used later in this exam as parameter in determining the type of analysis in the report. আচ্ছা এই জিনিসটা মনে হয় তোমাদের না জানলে এটা অ্যানালাইসিসের মানে যখন আমরা এটাকে কি বলে সফটওয়্যার দিয়ে অ্যানালাইসিস করি তখন এই টিএস ভ্যালুটা লাগে আমরা দেখি সম্ভবত এই ভ্যালুটা না হলে হবে আচ্ছা এখন স্ট্রাকচার ইন বার্কেলি আর ক্লাসিফাইড অ্যাজ রিস্ক ক্যাটাগরি 2 ঠিক আছে অর্থাৎ বার্কেলি অর্থাৎ ক্যালিফোর্নিয়ার সাইসমিক ভালনারেবিলিটি কত সেটা তোমাকে জানতে হবে হ্যাঁ যে তোমার কি ধরনের স্ট্রাকচার সেটাকে রিস্ক ক্যাটাগরি 2 এন্ড ইম্পর্টেন্স ফ্যাক্টর আর ইস 1 ঠিক আছে দুই নাম্বার রিস্ক ক্যাটাগরি হলে আমাদের structural response importance equal to 1 according to table 3.8 structure Berkeley assigned to seismic design category E SDE is 1 E ঠিক আছে আমাদের ওখান থেকে আমরা পাবো আচ্ছা এখন স্ট্রাকচারাল সিস্টেম হ্যাঁ the seismic force testing system consists of moment testing frame in north south direction and east to west loading is resisted by dual ফ্রেম ওয়াল সিস্টেম বোঝা গেছে দেখো এখানে কিন্তু দুই ধরনের ফ্রেমিং ইউজ করা হয়েছে নর্থ সাউথে অনলি কলাম এন্ড বিম সেটাকে আমরা বলতেছি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম ঠিক আছে আর ইস্ট ওয়েস্ট ডিরেকশনে বিম কলাম আছে মাঝখানে শেয়ার ওয়াল আছে এই জন্য এটাকে বলতেছি ডুয়াল ফ্রেম সিস্টেম ঠিক আছে শেয়ার ওয়াল অর্থাৎ ডুয়াল মানে হচ্ছে দুই ধরনের অর্থাৎ ফ্রেম মোমেন্ট রেজিস্টিং ফ্রেমও আছে আবার শেয়ার ওয়াল আছে এই জন্য ডুয়াল সিস্টেম তাহলে এই ডুয়াল সিস্টেমের জন্য আমাদের তাহলে এই যে এই ভ্যালুগুলো লাগবে আর রেসপন্স মডিফিকেশন ফ্যাক্টর বা রেসপন্স রিডাকশন ফ্যাক্টর ওভার স্ট্রেন্থ ফ্যাক্টর আর হচ্ছে যে ডিসপ্লেসমেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর এই তিনটা জিনিস লাগবে তাহলে তিনটা আমরা এই টেবিল থেকে নিয়ে আসবো 3.15 থেকে বোঝা গেছে আর যদি ডিটেল জানতে চাও তাহলে ওই টেবিলগুলো এখানেও আছে
ASC 716 এর টেবিল 12.2.1 বুঝা গেছে। ওইখানে যদি আমরা যাও তাহলে তুমি এই একই টেবিল পাবা। তো সেইখান থেকে আমরা এই জিনিসগুলো পাইলাম। তাহলে বোঝা গেছে এখানে আমরা একটু টেবিলে যাই, তাহলে তোমার কিভাবে রিড করবা দেখি টেবিল 3.15 আছে কিনা। এই যে আচ্ছা টেবিল 3.15 হ্যাঁ বিল্ডিং ফ্রেমিং সিস্টেম ঠিক আছে। তাহলে অর্ডিনারি রেইনফোর্স কংক্রিট শেয়ার ওয়াল স্পেশাল আর ইন্টারমিডিয়েট। এখন কোথায় অর্ডিনারি, যেখানে আর্থকুয়েকের ভ্যালনাবিলিটি কম সেখানে আমরা অর্ডিনারি ইউজ করব, যেখানে মডারেট সেখানে ইন্টারমিডিয়েট ইউজ করবো, আর যেখানে আর্থকুয়েকের সিভিয়ারিটি অনেক বেশি সেক্ষেত্রে আমরা স্পেশাল, এটা কোড বলে দিবে আর কি, ঠিক আছে, স্পেশাল মোমেন্ট টেস্টিং ফ্রেম আমরা ইউজ করব। তাহলে ওখানে ইউজ করছে স্পেশাল, তাহলে 5 ঠিক আছে। আর সমান 5 দেখো রেসপন্স মডিফিকেশন ফ্যাক্টর, ওভার স্ট্রেন্থ ফ্যাক্টর। এই ফ্যাক্টরগুলো আসলে আমাদের ওভার স্ট্রেন্থ বা ডিফ্লেকশন অ্যাপ্লিকেশন এগুলো এখন লাগবে না, এগুলো ডিজাইনের সময় লাগে, ঠিক আছে। অর্থাৎ আমাদের ল্যাটারাল ডিফ্লেকশন কত হচ্ছে সেটাকে কতটুকু বাড়াই নিতে হবে। বাড়াই কেন নিব আমরা বলছিলাম যে আমরা প্লাস্টিক ডিফরমেশনটা তো আসলে আমাদের অ্যাকুরেট ডিফরমেশন না, আমাদের মানে যখন আমরা আর্থকুয়েক ডিজাইন করি তখন আমরা ধরে নিব যে যখন খুব স্ট্রং আর্থকুয়েক হিট করবে তখন বিল্ডিংটা ইনইলাস্টিক্যালি কতটুকু যাবে সেটাই যে এই ফ্যাক্টর দিয়ে গুণ করলেই তুমি পেয়ে যাবা, ঠিক আছে। তাহলে আমাদের বিল্ডিং ফ্রেমিং সিস্টেম, মোমেন্ট টেস্টিং ফ্রেমিং সিস্টেম, তাহলে আমাদের এইখানে আমরা ছিলাম ইন্টারমিডিয়েট স্পেশাল মোমেন্ট টেস্টিং, তাহলে 8 3 5.5 ঠিক আছে। আর ডুয়াল সিস্টেমটা এখানে নাই, ডুয়াল সিস্টেমের জন্য এখানে আমি শর্ট করে দিচ্ছি এই তোমাদের ক্লাস নোটে। এইটা তোমার এসসি তে এসসি 12 এ গেলে এই জিনিসটা আরো ডিটেল পাবা। আমরা একটু যদি যাই, আমি একটু এটা অফ করে দিই, কিভাবে এসসি থেকে ওটা পাবা একটু আমরা দেখে আসি। 12.2 তাই না টেবিল, আমরা একটু এসসিটা দিই। এই যে এসসি 716 স্ট্যান্ডার্ড, ঠিক আছে, এটা তোমরা ডাউনলোড করে নিবা, নিয়ে এইখানে তুমি ওইখানে চলে যাও, একবার এখানে তুমি ফাইন্ডে যাবা যে টেবিল 12.2, একবার এখানে চলে যাবে, কোথায় টেবিল 12.21 কাছাকাছি আছে সম্ভবত। এই যে দেখছো এখানে এখানে অনেক বড় টেবিল, তাই আমরা একটু ল্যান্ডস্কেপ করে দিচ্ছি, আমরা একটু ঘুরাই দেখি। এবার দেখো এখান থেকে আমি আমার যতটুকু দরকার, এখানে বিভিন্ন ধরনের মানে এখানে তো তার একটা কোডের মধ্যে সব ধরনের স্ট্রাকচার কভার করতে হবে, তাই না। বিয়ারিং ওয়াল সিস্টেম, অর্থাৎ শুধু ওয়ালের উপরে তুমি করবা, কোনো বিম কোনো কলাম থাকবে না বা বিম থাকবে না, বিম থাকতে পারে কলাম নাই, সেক্ষেত্রে বিম তো আসলে ল্যাটারাল লোড রেজিস্ট করে না, ল্যাটারাল লোডকে কালেক্ট করে ডিস্ট্রিবিউট করে দেয়, ঠিক আছে। তাহলে এখানে বিয়ারিং ওয়াল সিস্টেম, বিল্ডিং ফ্রেম সিস্টেম, ঠিক আছে, তারপরে মোমেন্ট রেজিস্টিং ফ্রেম সিস্টেম, এই যে ডুয়াল সিস্টেম, ঠিক আছে। ডুয়াল সিস্টেম মানে তুমি মোমেন্ট রেজিস্টিং ফ্রেমও থাকবে প্লাস শেয়ার ওয়াল থাকবে। তাহলে এখানে দেখো অর্ডিনারি রেনফোর্স কংক্রিট শেয়ার ওয়াল, হ্যাঁ, তাহলে এটার জন্য 6 2.55, আর ইন্টারমিডিয়েট রিনফোর্স কংক্রিট শেয়ার ওয়াল স্পেশাল মোমেন্ট রেজিস্টিং শেয়ার ওয়াল, অর্থাৎ ফ্রেম থাকবে এবং শেয়ার ওয়ালটাও, ফ্রেম যেহেতু আমরা বললাম অর্ডিনারি ইন্টারমিডিয়েট স্পেশাল, শেয়ার ওয়ালটা এভাবে ডিজাইন করা যায় অর্ডিনারি স্পেশাল। তাহলে আমরা যদি স্পেশাল মোমেন্টের ফ্রেমের সাথে যদি স্পেশাল মোমেন্ট রেজিস্টিং শেয়ার ওয়াল দিই দেন ইট উইল বি 5.5 3 5, বুঝা গেছে। তাহলে এইখান থেকে আমরা টেবিল থেকে এই ভ্যালুগুলো পাবো। তাহলে আমরা এটা অফ করে দিই, আমরা ওইখানে চলে যাই, আমরা কোথায় ছিলাম, অ্যানালাইসিস উইথ লোড, সরি শেয়ার স্ক্রিন, হ্যাঁ এখানে ছিলাম, দেখা যায়। তাহলে আমাদের দেখো এই ভ্যালুগুলো এখানে নিয়ে আসছে ওরা এই এক্সাম্পলে, কোথায় গেল কোথায়, এই যে, তাহলে আমরা দেখাইছিলাম, ঠিক আছে। দেখো নর্থ সাউথ ডিরেকশনে কোনো শেয়ার ওয়াল নাই, তাহলে r সমান 8, অর্থাৎ স্পেশাল মোমেন্ট টেস্টিং 8 3 5.5, আর এখানে ছিল ইস্ট ওয়েস্ট ডিরেকশনে শেয়ার ওয়াল ছিল, তাহলে
7 মিনস সম্ভবত কি এখানে তাহলে অর্ডিনারি নিচে মনে হয়, তাহলে 7 সরি স্পেশাল নিচে, তাহলে 7 2.5 5.5, ঠিক আছে, এটা তুমি টেবিল থেকে দেখে আসবে আবার। যাই হোক, for dual system, code requires that the moment frame portion of the system be designed to resist at least 25% of the total seismic force. আচ্ছা, যখনই আমরা শেয়ার ওয়াল ইউজ করি তখন শেয়ার ওয়ালে অলমোস্ট 75% ল্যাটারাল লোডটা নিয়ে নেয়, বুঝছো, আর যে ফ্রেমটা অর্থাৎ কলামগুলো নেয় অনলি 25%। এটা একটা ডিজাইন ক্রাইটেরিয়া, এটা জাস্ট ফর ইউর ইনফরমেশন। এটা তো তুমি ওইভাবে চেক করতে এখন পারবা না, এটা যখন আমরা ফুল বিল্ডিং অ্যানালাইসিস করে এগুলো দেখি। আচ্ছা, এগুলো দরকার নেই, আমরা তো আসলে কোডে এই আমরা লাইভ লোড ডেড লোড দিয়ে আমরা তো কি জানো এটা বল লোড কম্বিনেশন করবো না, এখানে ফুল ডিজাইনটা করে দেওয়া আছে, তাই জন্য এই জিনিসগুলো আসছে, এটা ওভারলুক করলাম। তার মডেল টডেল করছে, এগুলো কিচ্ছু দরকার নেই, আমরা সরাসরি চলে আসব লোড টোড, এগুলো দরকার নেই। হ্যাঁ, এখন তোমার এই যে আমাদের বললাম যে প্রতি ফ্লোরের ওয়েট বের করতে হবে, প্রতি ফ্লোরের ওয়েটটা, এটা ওয়েটটা কি স্ট্রাকচারের ওয়েট, আরো যে আদার্স ডেড লোড আছে তার ওয়েট, পার্টিশন লোড, ঠিক আছে, সিলিং থাকে, এমইপি মানে বুঝো মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এন্ড প্লাম্বিং, তার মানে কি এসি ডাক্ট থাকে। হ্যাঁ, আমরা তো এখন ঘরে ছোট একটা এসি লাগাই, কিন্তু বড় বড় বিল্ডিং এ দেখবা যে ছাদের উপরে এসির মেশিনগুলো থাকে, আর ওখান থেকে বাতাস ঠান্ডা হয়, আর ডাক্টটা দিয়ে যেভাবে পানি যায় প্রত্যেকটা বাথরুমে কিচেনে, সেভাবে ডাক দিয়ে কিন্তু বাতাস যায়, ঠিক আছে। এটা হচ্ছে কি তখন ওইটাকে বলে এইচভ্যাক সিস্টেম, নাম শুনছো, এগুলো মনে রাখবা। হ্যাঁ, এইচ হিট, এইচ এটা কিভাবে হয়, এইচ ভি এ সি, ঠিক আছে, হিট ভ্যাকুয়াম এন্ড কন্ডেনসেশন, ঠিক আছে, এইচভ্যাক বলে ওই ধরনের এসি সিস্টেমকে। আচ্ছা, আর এমইপি মানে হচ্ছে কি, এই টার্মগুলো কিন্তু সবসময় বিল্ডিং ডিজাইনে লাগে, এগুলো সবসময় তোমাদেরকে জানতে হয় এবং মনে রাখবা ভাইবা টাইবা যে হোয়াট ইজ এমইপি, মেকানিক্যাল ইলেকট্রিক্যাল প্লাম্বিং। তার মানে কি মেকানিক্যাল এসি ডাক্ট গুলো যাবে, ইলেকট্রিক্যাল কি ইলেকট্রিক্যাল ওয়্যার যাবে, ঠিক আছে, প্লাম্বিং কি প্লাম্বিং এর পানির লাইন টাইন যাবে, তারও তো ওয়েট আছে, সব ওয়েটই ধরতে হবে, সেগুলো হচ্ছে নরমালি ধরা হয় 10 পিএসএফ, যেগুলো খুব কম ওয়েট, তাই না। পার্টিশন ওয়াল তুমি যেটা ধরবা, রুফিং কিছু জিনিস থাকে, আর লাইভ লোডটা আমাদের বিএনবিসি তে, আচ্ছা এএসসি তে বলছে লাইভ লোড ধরার দরকার নেই, আর বিএনবিসি তে বলছে লাইভ লোডের 25% ধরতে হবে। হ্যাঁ, সেটা এখন যেই কোড যেভাবে বলে সেভাবে আমরা ধরবো। আচ্ছা, এখানে যেহেতু আমরা লাইভ লোড ধরি নাই, তাহলে টোটাল আমার প্রতিটা ফ্লোরের আমি এভাবে ক্যালকুলেট করতে পারবো, তাই না। আমি পিএসএফ এ দেওয়া আছে, ফ্লোর এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করলে ইউ উইল গেট দা ফ্লোর ওয়েট, তাই না, ডেড ওয়েট। তাহলে আমি এইভাবে একটা টেবিল করছে, হ্যাঁ, ক্যালকুলেশন করছে। এটা আমি নরমালি পরীক্ষাতে তোমাদের আমরা এটা বলে দিই যে ফ্লোর এরিয়া এত, অ্যাজিউম দা ডেড লোড এত, তাহলে ফ্লোর এরিয়াতে গুণ করলেই তুমি এটা পেয়ে যাবে খুব সহজেই। সেটাকে জি দিয়ে মাল্টিপ্লাই ভাগ করলে তুমি মাসটা পেয়ে যাবে। এটা যদিও লাগে না, মাসটা লাগে অ্যানালাইসিসের জন্য, আমরা যে কম্পিউটার বেসড অ্যানালাইসিস করি তখন মাস কন্ট্রিবিউশন লাগে, সেক্ষেত্রে মাসটা বের করে নিতে হয়, এখানে দরকার নেই, আমাদের ওয়েটটা হলেই হবে। আচ্ছা, এরপরে অ্যানালাইসিস প্রসিডিউর গুলো দরকার নেই, এবার আমাদের এটা লাগবে অ্যাপ্রক্সিমেট টাইম পিরিয়ড। তাহলে সিটি এইচ এন টু দি পাওয়ার এক্স, তাহলে আমরা টেবিল থেকে সিটি এবং এক্স এর ভ্যালুটা আমরা নিয়ে নিব, তাই না। দেখো ফর এইচ এন 161 ফিট, বিল্ডিং এর হাইট বলে দেওয়া আছে, ওই যে এলিভেশনে পাবা। হ্যাঁ, তাহলে টি এটা আমরা পাবো 1.55 সেকেন্ড, ঠিক আছে। আর হচ্ছে যে সরি সিটিটা আমরা পাবো, এটা নিলাম x1, তারপর টেবিল 311 এ আছে, দেখবা আমি কয়েকবার দেখাইছি টেবিলটা, সেখান থেকে আমি টি এটা পাবো 1.55 সেকেন্ড, and sd1 equal to 0.04, c 1.4, and the upper limit of the analytical t is equal to 1.4 into, অর্থাৎ আমি কম্পিউটার অ্যানালাইসিস করে যে এক্সাক্ট টাইম পিরিয়ডটা পাবো সেটা এর বেশি হতে পারবে না, 2.17। এটা তোমাদের দরকার নাই। হ্যাঁ, আমরা টি এটা বের করব। আচ্ছা, দুইটা ক্ষেত্রে অর্থাৎ দুই দিকে বিল্ডিং এর টি এর ডিফারেন্ট হবে কিন্তু, তাই না। বিল্ডিংটা যখন নর্থ সাউথ ভাইব্রেট করবে, হ্যাঁ, আর ইস্ট ওয়েস্ট ভাইব্রেট করবে, দুইটার স্টিফনেস এবং লেন্থ যেহেতু ডিফারেন্ট, তাহলে বুঝতেই পারতেছো বিল্ডিং এর যে উইডথ এবং প্ল্যানের যে উইডথ এবং লেন্থ ডিফারেন্ট বলে আমাদের টিটা ডিফারেন্ট হবে দুই ডিরেকশনে। এখানে টেবিলে দিয়ে দেওয়া আছে, নর্থ সাউথ ডিরেকশনে অ্যাপ্রক্সিমেট পাচ্ছি 1.55 আর ইস্ট ওয়েস্টে 0.9, ঠিক আছে। আচ্ছা,
এবার আমাদের এই জিনিসগুলোর দরকার না। আমি স্ট্যাডে এগুলা যদি আমি সময় পাই আমি দেখাবো কিভাবে এগুলো করে। তো এগুলো এত বেশি দরকার নাই। বা তোমাদের 4th ইয়ারে যে তখন আমাদের স্ট্যাড বা ইট্যাপস এ আমরা মডেল করব তখন এই জিনিসগুলো আরো ডিটেইল আমরা দেখতে পাবো। আচ্ছা, এখন আমাদের সাইসমিক বেস শেয়ার। তাহলে বেস শেয়ার V সমান CS ইনটু W। তাহলে CS টা আমরা বের করব এইভাবে। SDS পেয়ে গেছি আমরা, দেখো উপরে ক্যালকুলেট করা আছে। R পেয়ে গেলাম এই যে এখান থেকে। দুইটা ডিরেকশনে কিন্তু বের করতে হবে, ঠিক আছে? যেহেতু দুইটা ডিরেকশনে আমাদের দুই রকম বিল্ডিং এর ফুটপ্রিন্ট, তাই না? বা দুই কলামের অ্যারেঞ্জমেন্ট। কোথায় এই যে নর্থ সাউথ ডিরেকশনে R হচ্ছে 8 আর ইস্ট ওয়েস্ট ডিরেকশনে R হচ্ছে 7। এই দুইটাই লাগবে, এদিকে এগুলা লাগবে না। আপাতত এতটুকুই লাগবে, সেটা আমরা এখানে দিলাম। খুব খেয়াল করো, এখানে কিছু কিছু জিনিস আমি ওভারলুক করে যাচ্ছি যেগুলো আসলে ডিজাইনের সাথে রিলেটেড, সেই জিনিসগুলো আমি এখানে আনছি না। যেটা তোমাদের শুধু সাইসমিক বেস শেয়ার বের করতে যেটা লাগবে অতটুকুই তোমাদেরকে শিখতে হবে এবং ওইটা জানলেই হবে, ঠিক আছে? তাহলে দেখো SDS R বাই IE, তাহলে SDS বের করছি, R হচ্ছে 8 আর ইম্পর্টেন্স ফ্যাক্টর হচ্ছে 1, তাহলে 0.193, ঠিক আছে? তাহলে একটা জিনিস খেয়াল করো, ম্যাপড এক্সেলারেশনে ছিল 1.93, সেটা কত কমে গেল, তাই না? ফাইনালি আসলে এক্সেলারেশনটা তার মানে কি জি এর কত, জি এর অনলি 20% ব্যবহার হচ্ছে। হ্যাঁ, 0.193 মানে কি 0.2, তার মানে 20%, মানে এক্সেলারেশনটা হচ্ছে জি এর 20% নর্থ সাউথ ডিরেকশনে। আর ইস্ট ওয়েস্ট ডিরেকশনে পয়েন্ট। আচ্ছা, এখানে কয়েকটা চেক আছে, সেই চেকগুলো দেখো। আমাদের টিটা ছিল কত, টিএলটা আমরা বের করব যে ক্যালিফোর্নিয়াতে টিএলটা ওই যে ম্যাপ থেকে ম্যাপ 3.1 সেকেন্ড 8 সেকেন্ড, ঠিক আছে? আর আমাদের বিল্ডিং এর টিটা কত ছিল 1.55 সেকেন্ড, ঠিক আছে? দেখো টিএ, তাহলে ফর টি ইজ লেস দ্যান টিএল আমাদের এইটা গভর্ন করতে হবে। আর এন্ড শ্যাল নট বি লেস দ্যান এত। তাহলে ইন অ্যাডিশন ফর এ স্ট্রাকচার লোকেটেড where S1.0 equal to equal or greater than 0.6 G, CS shall not be less than এটা তিনটা ক্রাইটেরিয়া, ঠিক আছে? তিনটা ক্রাইটেরিয়া আমরা ফুলফিল করে আমরা ফাইনালি CS টা পাবো 0.068 কন্ট্রোল। তার মানে কোনটা কন্ট্রোল করতেছে 0.068 কোনটা ফাইনালি প্রথমে আমরা ক্যালকুলেশন করলাম 0.193, ঠিক আছে? তারপরে CS ম্যাক্স পেলাম 0.045, তারপরে CS মিনিমামটা আমরা পেলাম 0.068, এই যে এটা। তাহলে দেখো CS মিনিমামটা এখানে কন্ট্রোল করতেছে, ঠিক আছে? তাহলে আমাদের CS মিনিমামটা নিতে হবে 0.079 বা 0.068, ঠিক আছে? এইটা তাহলে আমাদের দেখো, সো দিস ইজ আওয়ার acceleration and this is the weight. Acceleration in terms of G, তাহলে আমরা ওয়েট দিয়ে সরমানটা, this is আমাদের 2984 কিউব ল্যাটারাল শেয়ার ইন নর্থ সাউথ ডিরেকশন। সিমিলারলি ইস্ট ওয়েস্ট ডিরেকশনে তুমি ওইভাবে বের করবা, দ্যাট ইজ 3610। তাহলে এই দুইটা আমাদের হয়ে গেল। এখন এটা প্রত্যেকটা ফ্লোরে আমরা এইভাবে ডিস্ট্রিবিউট করে দেব। তাহলে ওই ফ্লোরের ওয়েট জানো, ওই যে টেবিল থেকে ওই ফ্লোরের হাইট জানো, কেটা বের করবা। হ্যাঁ, কেটা এখানে বের করা হয়েছে, কত আসছে কে, নর্থ সাউথে 1.76 আর টি যখন 1.27 ইস্ট ওয়েস্টে তখন কে হচ্ছে 1.38। তাহলে কে এর ভ্যালুটা বসাবা, বসায় প্রতিটা এই দেখো এইভাবে আমরা এটা পেয়ে যাব। তাহলে আমরা দেখি এটা দেখো বেসমেন্ট যেহেতু আছে, এটা ফ্লোর লেভেল 2 3 4 5 6 12 তলা রুফ, হাইটটা এইভাবে দিবা, ওয়েটটা বসাবা। হ্যাঁ, তাহলে নর্থ সাউথ ডিরেকশনে ফোর্স, আচ্ছা ফোর্স এন্ড স্টোরি শেয়ার, এটা বুঝছো? প্রত্যেকটা স্টোরিটা আবার শেয়ার আছে। তার মানে কি তুমি উপর থেকে রুফের যে ফোর্সটা হবে, তাহলে তাকে ব্যালেন্স করার জন্য বা ইকুইলিব্রিয়ামের জন্য অপোজিট ডিরেকশনে স্টোরি শেয়ারটা কত হবে এটা, ঠিক আছে? তারপরে 12 তলায় যে সেটাও আমরা পাচ্ছি, ফোর্সটা হচ্ছে 524 কিপ। তাহলে 12 তলায় আমাদের শেয়ার ফোর্সটা কত, এই দুইটার যোগফল, তাই না? তারপরে একদম 3 তলায় যে দেখো ওখানে ফোর্সটা কম, অর্থাৎ ডিস্ট্রিবিউটেড ফোর্সটা কম, কিন্তু তার রেজিস্ট্যান্স ফোর্সটা 2970। আর একদম নিচে যে বেস শেয়ার 2984, যেটা আমরা এখান থেকে বের করছি, এই যে এটা 2984, বুঝা গেছে? আর ইস্ট ওয়েস্ট ডিরেকশন এইভাবে। তাহলে এই একটা এক্সাম্পল আমরা দেখাইলাম, এইটাতে মোটামুটি আমাদের কিভাবে ল্যাটারাল লোডটা ওই 12 তলা বিল্ডিং এ ডিস্ট্রিবিউট হয়, অর্থাৎ
আমি যেটা এখানে বের করলাম, আর আমাদের কয়েক মিনিট সময় আছে, একটু দেখাই দিই, তারপরে গ্রাফে দেখালে ভালো বুঝতে পারবো। আমরা যেটা এখানে বের করছি, আমরা এই তাহলে আমাদের আমরা আগে নর্থ সাউথটা দেখি। নর্থ সাউথটা বিল্ডিংটা এরকম লম্বা ছিল, তাই না? তাহলে আমরা সবগুলো ফ্লোর দেখাবো না, জাস্ট কয়েকটা টিপিক্যাল দেখাই। এটা গেল দোতলা উপর থেকে আর কি, 3 4, যাক এগুলা আছে। হ্যাঁ, আমি শুধু এখন এগুলা দিই। তাহলে আমাদের গ্রিন দিই, এখানে গেল। আমি এখন আর্ট ফোর্স গুলা দিচ্ছি, আরেকটু হবে এখানে। ঠিক আছে, আর একদম বেজে যে কি হবে, একটু অন্য কালার দিয়ে দিই। এইটা ধরো রেডে দিই, এটা আসলে হবে এই ডিরেকশনে। যাক সমস্যা নেই। এটা তাহলে একদম নিচে যেটা দিলাম সেটা একটু অন্য কালারে দিতে যাচ্ছি, হচ্ছে না কেন? কালারটা দিচ্ছি না, কারণটা কি? স্ট্যাম্প হিসেবে যাচ্ছে। দেখো এখন ইকুইলিব্রিয়াম আছে, তাই না? তাহলে আমাদের একদম নিচে যেটা, সেটা হচ্ছে 2984। তাহলে দিস ফোর্স ইজ 2984, বোঝা গেছে? দেখো এইবার আমি আস্তে আস্তে উপরে উঠবো। তাহলে এইটা কত? 13, তাই না? তারপরে এটা 33, তারপর এটা 62, হ্যাঁ, তারপরে এটা দেখা যাচ্ছে না, 140 মনে হয় নাকি, দেখো তো। তারপর এটা দেখা যায় 140। তোমাদের হাতে তো শীট আছে, বলো তো 140 এর পরে কত? সরি, আচ্ছা যাই হোক, এটা তোমরা দেখে নিবে, এটা এমন কিছু না, এটা বসানো। আর উপরে ছিল না 554, তাই না? সামথিং লাইক দ্যাট। এই যে তাহলে এইভাবে, তাহলে এই সবগুলা যোগ করলে দ্য সামেশন শুড বি 2984। ঠিক আছে। আর স্টোরি শেয়ার বলতে কি বোঝাচ্ছে দেখো, স্টোরি শেয়ার আছে যে কোনো একটা স্টোরিতে আমি যদি কেটে দিই, সাপোজ আমি এই স্টোরিতে কাটলাম, তাহলে এই স্টোরিতে কাটলে আমার স্টোরি শেয়ারটা মানে কি, এদিকে আমার একটা ফোর্স হবে, তাই না? আর এদিকে কি হবে, এই ফোর্স গুলা। অর্থাৎ এটা যদি একটু বুঝতে পারো, ধর এটা রুফে আমি ধরো 5টা ফ্লোরে কেটে দিলাম, এটা একতলা, একটা ফ্লোর, 2 নম্বর ফ্লোর, 3 নম্বর ফ্লোর, 4 নম্বর ফ্লোর, 1 2 3 4 5টা ফ্লোর। ঠিক আছে, তাহলে আমি ওই সব ফ্লোরের যে ডিস্ট্রিবিউটেড শেয়ার ফোর্সটা সেগুলো একটু দিয়ে দিই, পয়েন্টে পয়েন্টে হবে, জাস্ট একটু ছোট হয়ে যাচ্ছে। তাহলে এগুলো তুমি আমি এই টেবিল থেকে দিব, দিয়ে এই সবগুলোর যোগফলই তো এইটা হবে, তাই না? সেই জন্যই দেখো এইখানে এইভাবে হচ্ছে, এটা এটা এর থেকে বড় হয়ে যাবে। অর্থাৎ এই সবগুলো যোগ, আমি যদি উপর থেকে আসি তাহলে এখানে কত ছিল, হ্যাঁ বলো, এটা ছিল কত, 554, তাই না? তার নিচেরটা কত ছিল, তার পরের ফ্লোরটা সম্ভবত ওইটাই ছিল, তারপরে আর একটু কম, আমি এটাকে ক্লোজ না করলে হচ্ছে না, এই যে 524, সরি 554, তারপর 524, 446, 373, 306, তার মানে 2203। তার মানে এইটা হবে আমাদের 2203, বোঝা গেছে? এইটা হবে আমাদের 2203। 2203 কেন হচ্ছে, এর উপরে গুলো তুমি এখানে বসাই দিয়ে যোগ করো, দেখো সামেশনটা 2203। তাহলে এটাকে আমরা বলতেছি স্টোরি শেয়ার। ঠিক আছে, আর এগুলো হচ্ছে কি ডিস্ট্রিবিউটেড স্টোরি ফোর্স।
ওকে, তাহলে আমাদের আজকে আমরা এটা দেখলাম। আজকে আর সময় নাই, আমি বিএনবিসিটা একটু দেখাইতে পারতাম। তাহলে নেক্সট ক্লাসে আমরা বিএনবিসিতে এই একই জিনিস বা আদার্স আর একটা বিল্ডিং আমরা অ্যানালাইসিস করবো। আর এই একই জিনিসটা এই বার্কলির এই বিল্ডিংটা, এটা যেহেতু আমেরিকাতে, আমাদের তো বাংলাদেশে বিএনবিসি করতে হলে বাংলাদেশে, তাহলে আমরা নেক্সট যে বইয়ে দেখবো একটা এক্সাম্পল করা আছে, নেক্সট ক্লাসে আমরা ওই এক্সাম্পলটা ফলো করব, করে একটু কম্পেয়ার করবো, হ্যাঁ, যে হোয়ার ইজ দ্য ডিফারেন্সেস, ইকুয়েশনগুলো কোথায় কি ডিফার করলো, এই জিনিসগুলো একটু ডিটেল আলোচনা করে আমরা এটা শেষ করে দিব। দেন আমরা উইল গো ফর দ্য উইন্ড লোড। ওকে, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকলো। তোমরা এই এক্সাম্পলটা প্লাস এই এসসি 716 একটু ভালো মতো বোঝার চেষ্টা করো। হ্যাঁ, ইকুয়েশনে কিন্তু খুব বেশি জটিল কিছু নাই, এবং এই স্ট্রাকচারটা এটা ওদেরই একটা আমেরিকান একটা বইয়ের থেকে নেওয়া, সেখানে অনেক ডিটেলের আলাপ আলোচনা করছি, সেগুলো আমি কিছু কিছু ওভারলুক করছি। হ্যাঁ, বিম কলামের স্টিফনেস এগুলো দরকার নাই, হ্যাঁ, এগুলো তুমি ওভারলুক করবা, এগুলো ডিজাইনের সময় বা আমরা যখন কম্পিউটার বেসড অ্যানালাইসিস করি তখন এই জিনিসগুলো লাগে। হ্যাঁ, আমরা সিম্পল শুধু বেস শেয়ারটা বের করবো, স্টোরি শেয়ার, এবং প্রতিটা স্টোরি ডিস্ট্রিবিউটেড ফোর্সটা আমরা বের করবো। ওকে, তাহলে আজকে আমাদের এতটুকুই থাকলো।